হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 মাধ্যমিক 2026। আজকে মডেল সেট তোমাদের করাবো 14 নম্বর মডেল সেটটা। এর আগের 1 থেকে 13 নম্বর মডেল সেট দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা আগের ক্লাসগুলো আগে দেখো ভালো করে। তো চলো আজকে আমরা মডেল সেট তাড়াতাড়ি করে শুরু করে দেবো। তো তোমাদের অঙ্ক সহজভাবে বোঝানোর জন্য চলে এসেছে প্রদীপ স্যার। অঙ্কেতে কোনো ভয় নাই। এবছরে তোমাদের যে মাধ্যমিক 2026 তোমাদের যে অঙ্ক পরীক্ষা হতে চলেছে, এবছরের অঙ্ক পরীক্ষায় তোমাদের রেজাল্ট ভালো হবে, অবশ্যই ভালো হবে, কারণ আমি তোমাদের অঙ্ক একদম ডিটেলসে সব শেখাচ্ছি। তো চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের আমরা অঙ্কগুলোতে চলে যাব। দেখো, প্রথম যে প্রশ্নটা বলেছি, বার্ষিক 5% হারে সুদে x বছরের সবৃদ্ধি মূল y টাকা হলে মূলধন টাকায়, এখানে মূলধনটা টাকা থাকবে, টাকায় কত হবে? সবৃদ্ধি মূল বলতে এখানে সুদ আসল বলা হয়, যেটা ঠিক আছে, সুদ আসলটাকে সবৃদ্ধি মূল বলেছি এখানে, তাই না? আচ্ছা, তা দেখো সুদ আসল এখানে দেওয়া আছে y টাকা। তাহলে আমরা দেখো এখানে যেটা আমরা পাচ্ছি সুদ আসল, সুদ আসল আমাদের কত দেওয়া আছে? y টাকা দেওয়া আছে। সুদ আসল, সুদ আসল আমাদের y টাকা, যেটা বললাম সবৃদ্ধি মূল, এটাকে সুদ আসল বলা হয়, মনে রাখবা। আচ্ছা, সুদ আসল দেওয়া আছে এখানে। আমাদের আসলটা যেটা, আসলটাকে আমরা ধরে নিই, আসলটাকে আমরা p ধরে নেব। তো আসল p আর সুদ আসল y টাকা, তো আমরা সুদ পেয়ে যাব। তো সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলে আমরা সুদ পাবো। তাহলে সুদ আসল থেকে আসল আমরা বিয়োগ করলাম, এটা আমাদের সুদ। আচ্ছা, এবার দেখো আমাদের যেটা বের করতে বলেছে মূলধনটা, মানে আসল পি এর মানটা বের করতে হবে। তাহলে এখন আমরা দেখো আমাদের যে সূত্র, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সরল সুদের সূত্রটা কি? আই সমান সমান পিটি আর বাই 100, এই হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো, আই বলতে সুদ, যেটা আমরা পেয়েছি ওয়াই মাইনাস পি সমান সমান, আর পি আসল তো আমরা পি ধরেছি, আর টি বলতে সময়টা দেখো এখানে এক্স বছর বলেছে, তাহলে আমরা টি এর জায়গায় লিখে দেবো এক্স বছর। আর হচ্ছে সুদের হার, এখানে দেখো বার্ষিক সুদের হারটা 5% বলে দিয়েছে, তার জায়গায় আমরা 5, আর পার্সেন্টেজ বলতে নিচে 100। এখান থেকে পি এর মানটা আমাদের বের করে নিতে হবে। দেখো এটা আমরা যদি কাটাকাটি করি, পাই যে 10 শূন্য। এখন 20টা বর্জগুণ করে নাও। আর এখানে দেখো তো আমাদের পি এক্স দেখতে পাচ্ছি আমরা উপরে, পি এক্স সমান সমান, আর 20টা এর সঙ্গে গুণ করে দেখো আমরা এখানে লিখতে পারবো 20 ইন্টু ওয়াই মাইনাস পি, এটা লিখতে পারবো। আর যেখানে আমরা 20 দিয়ে গুণ করে দিই, যদি পি এর মানটা দরকার, পি এক্স সমান সমান 20y মাইনাস 20p। তাহলে পিগুলো আমরা বাঁদিকে নিয়ে আসি, পি এক্স মাইনাস, আচ্ছা এটা প্লাস হয়ে যাবে, এই যে মাইনাসটা এদিকে নিয়ে আসলে প্লাস হয়, 20p সমান সমান 20y। দেখো এখান থেকে আমরা কি করব, পি কমন নিয়ে নিই। পি যদি কমন নেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের 20 হয়ে যাবে, এটা ঠিক আছে, 20y। এবার এখান থেকে আমরা পি এর মানটা বের করে নেব। তাহলে পি সমান সমান 20y আর নিচে এক্স প্লাস 20, এক্স প্লাস 20। দেখো আমাদের পি যেটা আসল বেরিয়ে গেছে, আসল যে বের করতে বলেছিল আসল কিন্তু এটা 20y বাই এক্স প্লাস 20। দেখো তো অপশানে কোথায় আছে আমাদের 20y বাই এক্স প্লাস 20, দেখো সি নাম্বার অপশানে আছে, এই যে দেখো। তো অ্যান্সারটা কিন্তু আমাদের সি নাম্বার। ওকে, এবার চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নটা একটা ভালো প্রশ্ন আছে, প্রশ্নটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো তো এখানে যেটা বলেছে আমাদের যে এক্স কিউব বাই এক্স সমান সমান 1, এই সমীকরণটির সমাধান আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, এখানে অনেকে ভুল করে ডি নাম্বার অপশানটা দিয়ে দিতে পারে, কারণ এখানে অনেকে ভাববে যে এক্সের মানটা 0 হবে, কিন্তু এখানে তোমাদের বলবো এক্সটা 0 হবে না, কারণ এক্স হরে আছে দেখো, আর হর কখনো 0 হয় না। এক্স কিউব বাই এক্স সমান সমান 1 আছে, এই যে হরে আমাদের এক্স আছে, তাহলে এখানে কিন্তু এক্সটা নট ইকাল টু 0 হবে।
কারণ হর কখনো শূন্য হয় না, ঠিক আছে, হর শূন্য হলে অবাস্তব হয়ে যাবে। তার জন্য এক্সের মানটা 0 হবে না, তাহলে এক্স 0 বাদ দিয়ে তাহলে আবার আমরা কাটাকাটি করে নাও এখানে, ঠিক আছে। এক্স যদি 0 না হয় তো আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে, দেখো 3টা এক্স কিউব থেকে এক্স কাটাকাটি করলে 3টা এক্স থেকে একটা এক্স বাদ চলে যাবে, তাহলে এস স্কোয়ার পেয়ে যাব। তাহলে এস স্কোয়ার সমান সমান আমাদের 1। এবার এক্সের মানটা বের করব। দেখো এক্সের মান আমরা কী করে পাবো, এক্স সমান সমান স্কোয়ার ছেড়ে দিলে প্লাস মাইনাস √1 এটা হয়ে যায়। এক্স সমান সমান প্লাস মাইনাস 1-এর বর্গমূল 1। দেখো তাহলে আমরা এক্সের মান দুটো পেলাম, এক্সের মানে একটা 1 পেলাম, +1 বলতে 1, আর একটা -1 পেয়েছি। এক্সের এই দুটো মান পাবো, এক্সের মান কিন্তু 0 হবে না, ঠিক আছে। তাহলে আমাদের দেখো সি নাম্বার অপশানটা আসছে। আচ্ছা দেখো ডি নাম্বার অপশানটা অনেকে কী করে ভাবতে পারে যে ডি নাম্বার অপশানটা তোমরা ভুল করে দিতে পারো, এইভাবে দিবা, দেখো মানে ভুল করে দিবা তোমরা এইভাবে। আমি তোমাদের ভুলটা দেখিয়ে দিচ্ছি যে ভুলটা কোথায় হয়ে যায়। অনেকে ভাববে কি চলো আমরা বর্জগুণ করে দিই এখানে, এই দেখো এইভাবে বর্জগুণ করে দিবে, কোণাকুণি বর্জগুণ, আর বাঁ দিকে নিয়ে আসবে, এই যে দেখো। তারপরে ভাববে যে না আমরা তো এখানে এক্স কমন নিয়ে নেব, s² -1, এই যে। তারপর হয় অথবা দিয়ে বলবে যে x = 0, আর অথবা দিয়ে বলবে যে s² -1 = 0। তাহলে বলবে যে এখান থেকে তো s² = 1 আর ওতে x = +-1, এই যে দেখো। তাহলে এইভাবে অনেকে বলতে পারবে তো স্যার এভাবে তো এক্সের মান 3টা পাওয়া যাচ্ছে, 0টাও পাওয়া যাচ্ছে, কিন্তু তোমাদের যেটা আমি বলবো এই যে এক্সটা হরে ছিল, তাহলে এক্স হরে থাকা মানে এক্সের মান কিন্তু 0 হবে না, এক্সটা নট ইকুয়াল টু 0 হবে, এটা মনে রাখবা কিন্তু, তাই না। তার জন্য আমাদের এই সমাধানটা আমরা এইভাবে করব না, আমরা করব এইভাবে করব। এক্সটাকে নট ইকুয়াল টু 0 ধরে এক্সের মান দুটো পাবো, একটা 1 পাবো, একটা -1 পাবো, ঠিক আছে। তাহলে আমাদের সি নাম্বার অ্যান্সারটা আসবে, ডি নাম্বার কিন্তু হবে না। চলো আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা দেখো, ত্রিভুজ PQR, এই ত্রিভুজের ST সমান্তরাল QR বলে দিয়েছে, আর PS/SQ এর মান দেওয়া আছে, PR এর মান দেওয়া আছে, আর এই PT এর মান বের করতে বলেছে। চলো আমরা প্রথম আগে ছবিটা তৈরি করি। তো দেখো আমাদের এখানে ত্রিভুজ PQR বলেছে, তাহলে ছবি ত্রিভুজ, আচ্ছা ঠিক আছে, আমরা ত্রিভুজ তৈরি করে নেব। এই যে এটা P, এটা Q, আর এখানে আমরা R তৈরি করে নেব, এই যেটা R, ওকে। আচ্ছা PQR, এবার এখানে যেটা বলেছি ST সমান্তরাল QR, মানে QR এর সঙ্গে সমান্তরাল সরলরেখা আছে, এইভাবে করে ST আছে, এভাবে কিন্তু প্রশ্ন বলেছে। এই যে QR এর সঙ্গে সমান্তরাল কী হবে, ST হবে, এভাবে তাহলে সরলরেখাটা পাওয়া যাবে, তাহলে ST সমান্তরাল QR আছে। আচ্ছা এখানে যদি দেওয়া থাকে যে যেহেতু ST সমান্তরাল QR এটা যদি হয়, তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে, ঠিক আছে, থ্যালাসের উপপাদ্য আছে তোমাদের, সেই থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাবো যে PS/SQ, মানে আমরা পাবো PS/SQ সমান হয়ে যাবে এদিকে PT বাই, এই যে দেখো PT বাই এই যে TR, এই যে এটা আমরা কিন্তু লিখতে পারবো, এটা থ্যালাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো, ঠিক আছে। যদি কোনো ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান্তরাল হয়ে যায়, মানে ST সমান্তরাল যদি QR হয়ে যায়, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে এটা আমরা লিখতে পারবো। এবার দেখো তো এখানে আমাদের এই যে PS/SQ এর মান তো দেওয়া আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো, এই যে 3/5 বসিয়ে দিলাম। আর এখানে দেখো PT এর মান বের করতে বলেছে, কিন্তু আমাদের দেখো TR এর মান দেওয়া নাই, আছে তো PR এর মানটা, তাহলে আমরা কি করব লক্ষ্য করো, এই যে PT তো বের হবে, থাক, এই TRকে না, দেখো তো এই যে TRকে লিখতে পারবো যে PR থেকে PT বিয়োগ, মানে আমরা এখানে লিখব PR থেকে PT, এই দেখো এই যে লক্ষ্য করো ছবিতে, এই যে PR থেকে এই যে PT বিয়োগ করলে তো TR, TR এর জায়গায় কিন্তু এটা লিখতে পারবো TR সমান PR বিয়োগ PT, তাই না। এটা আমরা চিত্র থেকে করতে পারবো। তো চলো দেখো এখন আমরা PR এর মান জানি, PR এর মানটা বসিয়ে দেবো, তাহলে PT এর মানটা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে 3/5 সমান PT, আর PR এর মানটা দেখো প্রশ্নে কিন্তু বলে দিয়েছে কত, 28, তাহলে আমরা PR এর জায়গায় 28 বসিয়ে দেবো, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 28 - PT,
এবার এই সমীকরণ থেকে পিটির মানটা বের করে নিতে হবে, তখনই আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো আমাদের এখন কি করতে হবে, বর্গগুণ করতে হবে। তাহলে আমরা দেখো এটা 5pt এভাবে কোনাকুনি গুণ করলাম, আর এদিকে 3 দিয়ে। আচ্ছা 28 3 3 8 24 4, 3 দিয়ে 6, আর 6 হাতে 2 ছিল, 6 2 8, এবার 84 পেয়ে গেলাম আমরা। আর এদিকে -3pt। আচ্ছা এখানে 5pt আর এই যে +3pt করব, পিটি আমরা বাঁদিকে নিয়ে আসলাম 84। আচ্ছা এখানে 5pt আর 3pt এটা যোগ করে 8pt পেয়ে যাবা 84। পিটি সমান 84/8, কাটাকাটি করো। তারপর 4 দিয়ে কাটাকাটি করি, 4 দিয়ে 8, আর এখানে 4 2 8, 4 1 4। তাহলে দেখো তো আমরা পিটির মানটা কত পেলাম, পিটি পেলাম 21/2 পেলাম, তাই না? আচ্ছা এটাকে যদি আমরা ভাগ করে নিই, তাহলে 2 1 2, এখানে আমাদের 1 নেমে যাবে। দেখো একটা যে নামালাম এখানে ভাগের নিয়মে একটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে 2 এর চেয়ে না, তার জন্য আমাদের এখানে কিন্তু 0 নিতে হবে, এটা মনে রাখবা। এই জিনিসটা অনেকে ভুল করে দেয়। যখন দেখো এই যে 2 2 মিলে গেল, 2 1 2, তাহলে 1 বেঁচে গেল আমাদের। একটা যখন তুমি নামাবা 1 কিন্তু 2 এর চেয়ে ছোট সংখ্যা নামাতে গেলে একটা 0 নিতে হয়। ওকে, আচ্ছা তারপরে দেখো 1 যখন ছোট হয়ে গেল তার দশমিক নিয়ে আমরা 0 নিয়ে নিলাম, 2 5 10, এই যে আমাদের 2 5 10। তাহলে আমাদের দেখো পিটির মানটা আমরা পেয়ে গেলাম কত, পিটি পেয়ে গেলাম 10.5 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পিটির মান যে বের করতে বলেছিল, পিটির মান 10.5 সেমি। আচ্ছা এর পরের প্রশ্নগুলো চলে যাবো আমরা। দেখো পরের যে 1-এর 4 নম্বর প্রশ্নটা আছে, এই যে 1-এর 4-এর প্রশ্নটা এবার আমরা করাবো। আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের এখানে দেওয়া আছে সমীকরণ, দেওয়া আছে ত্রিকোণমিতি অঙ্ক আছে এটা। তাহলে এই সমীকরণ থেকে আমাদের থিতার মানটা বের করতে হবে। তাহলে আমরা cos 3 থিতার মানটা যদি বের করি, cos 3 থিতা, তাহলে এখানে 1/2 লিখতে পারবো। আচ্ছা এটাকে আমরা 1/2 লিখে দিলাম। আর এখান থেকে দেখো এবার আমরা করব কি, এই যে আছে cos 3 থিতা = 1/2, তাহলে এখানে আমাদের জানতে হবে যে 1/2 cos কত ডিগ্রির মান, সেই মানটা এখানে কিন্তু আমরা বসাবো। cos 60 ডিগ্রির মান 1/2 হয়, এটা মনে রাখবা। cos 3 থিতা, তাহলে 1/2 এর জায়গায় কী লিখবো, cos 60 ডিগ্রি, তাই না? দেখো sin 3 ডিগ্রির মান 1/2 হয়, sin 3 ডিগ্রির মানটাই হয় cos 60 ডিগ্রির মান, ঠিক আছে? এটা মনে রাখবা তোমরা। তাহলে cos 60 ডিগ্রি 1/2 জায়গায় আমরা cos 60 ডিগ্রি লিখলাম। তাহলে ওই দিকে cos cos ভ্যানিশ করে এখানে 3 থিতা সমান পেয়ে যাবা 60 ডিগ্রি। 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 দিয়ে 6, তাহলে আমরা দেখো থিতার মানটা আমরা কত পেয়ে গেলাম, 20 ডিগ্রি পেয়ে গেলাম। থিতার মান বের করতে বলেছিল আমাদের, দেখো অ্যান্সারটা আমাদের C নাম্বার আমরা পেয়ে গেছি। আচ্ছা এরপরে চলে যাবো আমরা দেখো 5 নাম্বার। দেখো 5-এর প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের বলেছে এক মুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা জানতে চেয়েছি। খুবই একটা ভালো প্রশ্ন, এই প্রশ্নটা অনেকে ভুল করে দেয়, তাই না? তো দেখো এখানে বুঝতে হবে আমাদের যে এক মুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা কটি হতে পারে। আমি তোমাদের যে বইতে আছে সেই বইতে আমি একটা ছবি দেখাচ্ছি। তোমাদের যে বইটা আছে 143 পাতা, দেখো তো আমি এই ছবিটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে 2 মুখ খোলা আছে, এই যে চোঙটা ধরে নাও যে এই মুখটা বন্ধ আছে, হ্যাঁ এক মুখ খোলা, এটা খোলা আছে। তাহলে এই যে চোঙের তল সংখ্যা যদি আমরা বলি, দেখো আমাদের এই যে আমাদের ফাঁপা চোঙ আছে না, তাহলে দেখো এখানে যে বক্রতল আমরা দুটো পাবো, একটা বাইরের বক্রতল পাবো, একটা ভিতরের কিন্তু বক্রতল পাওয়া যাবে। তাহলে এখানে দুটো তল, একটা বাইরের বক্রতল, ভিতরের বক্রতল, আর এটা তো আমাদের মুখ খোলা। এবার নিচের এটা যদি বন্ধ থাকে তাহলে এখানে একটা সমতল পাবো না, একটা বৃত্তাকার, একটা বাইরের সমতল, একটা ভিতরের সমতল পাবো। তবে এখানে কিন্তু দেখো দুটি তল পাবো আমরা, বাইরের একটা সমতল, একটা ভিতরের সমতল বৃত্তাকার তল। ওকে, তাহলে দুটি বক্রতল পাবো, বাইরের বক্রতল, ভিতরের বক্রতল, আর দুটি এই যে নিচের দুটি সমতল পেয়ে যাবো, একটি বাইরের সমতল আর একটা ভিতরের সমতল। তা দেখো এক মুখ খোলা চোঙের তল সংখ্যা কিন্তু আমরা 4টি পাবো, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবা, এই জিনিসটা অনেকে ভুল করে দেয়। তা দেখো আমাদের যে অ্যান্সারটা হবে, এই যে এক মুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা আমরা পেয়ে যাব 4টি। আচ্ছা 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলেছি
এই যে আছে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর, ঠিক আছে, এই n সংখ্যক সংখ্যার, এখানে যে n সংখ্যক সংখ্যা আছে 1 থেকে n অবধি, এই n সংখ্যক সংখ্যার গড় আমাদের দেওয়া আছে 20। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখো x1 + 4, x2 + 4, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলির, এই যে রাশিগুলির গড় আমাদের বের করতে বলেছে কত হবে। দেখো এখানে একটু প্রশ্নটি ভুল আছে, এখানে আমাদের 1 থেকে n অবধি বলেছে না, তাহলে আমাদের এখানেও 1 থেকে n অবধি থাকা দরকার। এখানে 10 দিয়ে দিয়েছে, এই 10-এর জায়গায় n হবে। যদি এখানে 10ই হয় তাহলে এটা এখানে 1 থেকে 10 হওয়া দরকার, তাই না? এই যে 10টি সংখ্যা হবে। আর এখানে যেহেতু আমাদের n বলে দিয়েছে, তাহলে এটা n যদি আমরা ধরে নিই, তাহলে এখানে এই যে 10-এর জায়গায় আমরা n নিব, এই 10 নেব না, 10-এর জায়গায় আমরা n নিয়ে নেব, তাই না? n দিয়ে কাজ করব। এই যে তোমাদের বলে দিচ্ছি, দেখো আমি তোমাদের করাই অঙ্কটা, তারপর তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে তোমরা যে অঙ্কটা করবা, দেখো এইভাবে হবে আমাদের। এই যে প্রথমে যে আমাদের বলেছে এই যে nটি, ঠিক আছে, 1 থেকে n সংখ্যক সংখ্যার গড় বলে দিয়েছে। তাহলে গড় আমরা কি করে জানি? আমরা দেখো গড় আমরা জানি এই সংখ্যাগুলিকে যোগ করতে হবে, x1 প্লাস x2 প্লাস, সবগুলো দিলাম না, শেষে xn, x1 x2 ... xn, এই যে সংখ্যাগুলির যোগ আর ভাগ করব আমরা যতগুলি সংখ্যা আছে, মানে 1 থেকে nটি সংখ্যা আছে, n দিয়ে ভাগ করবা, এটাকে বলা হয় আমাদের গড়। তার এই গড়টা বলে দিয়েছে কত? 20 বলে দিয়েছে। আচ্ছা, তার আমাদের এই সংখ্যাগুলির গড় বের করতে বলেছে। তা দেখো তো এই সংখ্যাগুলির গড় আমরা কী করে বের করব, তোমাদের এখানে দেখাচ্ছি আমি। এই যে আমাদের আছে না x1 + 4, x2, আচ্ছা এদের যদি আমরা গড় বলতে এদের এখানে কমার জায়গায় যোগ দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে এটা যোগ x2, এই যে x2 + 4, এই যে প্লাস, এবার আমরা শেষেরটা চলে যাব। শেষেরটা যেটা বললাম যে 10-এর জায়গায় n হবে আমাদের, তাহলে এখানে xn + 4, দেখো এই যে আমরা নিলাম। আর ভাগ করবো কত দিয়ে? কতগুলি সংখ্যা আছে এখানে, তো এখানেও 1 থেকে n অবধি আছে না, এই যে n ধরলাম, তাহলে এখানে n দিয়ে আমরা ভাগ করব। এবার এখানে এটাকে আমরা সরল করব, দেখো সমান সমান, দেখো এখানে আমরা এই যে x1 + x2, এই যে x1 x2গুলো আমরা একদিকে রাখছি, প্লাস xn, এই যে দেখো, আর এদিকে এক জায়গায় রাখলাম, আর প্লাস এবার যে 4গুলো আছে, দেখো এই 4 এখানে আছে, এখানে 4 আছে, এবার আরও 4 আছে, হতে হতে এই যে 4। তাহলে আমরা যদি বলি 4 মানে 4 সংখ্যাটা কতবার আছে, তাহলে 4 সংখ্যাটা দেখো এখানে 1 থেকে n আছে, তাহলে 4 সংখ্যাটা কিন্তু n বার আছে। তাহলে এখানে আমরা করব কি, এই যে দুটো 4 থাকলে পরে এই যে 4 আর 4, 4 4 কত হবে? 8 হবে। 3টা 4 থাকলে 12 হবে, মানে 4 3 12, 3টা 4 4 3, 3টা 4 বলতে 4 আর 3 গুণ। যদি nটি 4 থাকে তাহলে n দিয়ে 4কে গুণ, তাহলে আমাদের এখানে হবে 4n হয়ে যাবে। ওকে, যেহেতু এখানে 4 কটা আছে, nটা 4 আছে, তাহলে n দিয়ে 4কে গুণ করো, তাহলে এতগুলি দেখো এদের যে সমষ্টিটা, এই যে 4গুলি আছে না, এই যতগুলি 4 আছে তাদের যোগফলটা কিন্তু 4n হবে, যেহেতু এখানে nটি 4 আছে, এটা মনে রাখবা তোমরা। আচ্ছা, তার নিচে আমাদের n আছে, এই যে। আচ্ছা, এবার আমরা দেখো এটাকে পৃথক করি আমরা, x1 + x2 প্লাস এই যে xn, আর nটাকে n নিচে দিলাম প্লাস, আর এখানে এই যে আমাদের 4n ছিল না, n নিচে n দিলাম, এটাকে পৃথক পৃথক করে নিলাম একবার, এটা বাই n প্লাস আর এটা বাই n, এটা করা যাবে, এটা তোমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে পরে আবার এটা ফিরে পাবা। এবার দেখো আমাদের এর মানটা আমরা বের করে রেখেছি, দেখো এর মানটা কিন্তু আমাদের 20 আছে। তাহলে আমরা কি করব, এর জায়গায় আমরা 20 বসিয়ে দিলাম, প্লাস এখানে n কেটে দাও, তাহলে আমাদের দেখো এখানে 4 হয়ে গেল, 20 আর 4 যোগ করে কত হলো? 24। দেখো অ্যান্সারটা আমাদের 24 হবে। এই যে দেখো, তো 24 আমাদের অপশান যেটা আছে বি নাম্বার, এই যে আমাদের অপশানটা হবে 24 অ্যান্সার। তাহলে যেটা বললাম, এই যে এখানে 10 হবে না, 10-এর জায়গায় কত বসাবা তোমরা? এই যে n বসিয়ে দেবা, প্রশ্নটা একটু ভুল করেছে, তোমরা ঠিক করে নিবা, এই 10-এর জায়গায় n করে নেবা। এখানে 1 থেকে n অবধি এই সংখ্যাগুলির আমাদের যে গড় বের করতে বলেছিল, সংখ্যা বা রাশি, তাই না? এই যে রাশি বলতে পারো, সংখ্যা বলতে পারো। তাহলে আমাদের অ্যান্সারটা বি নাম্বার অপশান 24। এরপরে আমরা চলে যাব শূন্যস্থান প্রশ্নগুলি। আমাদের এখানে কী বলেছে দেখো, সোনার দাম বছরে 100% করে বৃদ্ধি পায়, তা 3 বছর পর সোনার দাম কত গুণ হয়ে যাবে? সোনার দাম কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে, জানি যে সোনা প্রতি বছর খুবই বাড়ে, সোনার দাম দিন দিন বেড়ে যাচ্ছে। তা দেখো এখানে আমাদের যেটা অঙ্কটা হবে, সমহার বৃদ্ধির যে অঙ্কগুলো আছে সেই টাইপের অঙ্ক দিয়েছে এখানে। তাহলে এখানে দেখো তো আমরা কীভাবে করব, যে সোনার দাম
এই যে দেখো 100% হারে যদি বৃদ্ধি পায় তাহলে 3 বছরে সোনার দামটা কত গুণ বেড়ে যাবে সেটা তো আমাদের বের করতে বলেছে। তো সোনার বর্তমান দামটা আমরা ধরে নিব। সোনার এই যে আমাদের সোনার বর্তমান দাম আমরা x টাকা ধরে নেব। এখন যেটা দাম আছে বর্তমান x টাকা। এবার এই x টাকাটা 3 বছর পর 100% হারে যদি বৃদ্ধি পায় তাহলে কত দামটা হবে দেখো সেটা আমরা বের করব। আচ্ছা, তাহলে 3 বছর পর এই যে দেখো 3 বছর পর সোনার দাম হবে 3 বছর পর সোনার দাম হবে এই যে বর্তমান যদি সোনার দাম x টাকা হয় তাহলে 100% বৃদ্ধিতে 3 বছর পরে সোনার দামটা কত হবে? সোনার দামটা হয়ে যাবে দেখো এই যে সূত্রটা, এই যে x × 1 প্লাস এই যে বৃদ্ধি পেলে পরে এই যে 100% বৃদ্ধি পায়, বৃদ্ধিতে আমাদের প্লাস হবে। অনেক সময় হ্রাস থাকে, হ্রাস থাকলে মাইনাস দিবা, এখানে বৃদ্ধি আছে বলে প্লাস দিয়েছি। আর 100% দেখো 100% বলতে 100/100 পার্সেন্টেজের জন্য নিচে 100 দিতে হয়। আর এই যে এখানে দেখো সময় আমাদের 3 বছর ছিল না, এখানে 3। আর সময় চক্রবৃদ্ধির সূত্রের মতন এই সূত্রটা, এটা সময়ের বৃদ্ধির যে সূত্রটা আছে একই রকম সূত্র মনে রাখবা, শুধু এখানে চেঞ্জ হয়, বৃদ্ধিতে এখানে প্লাস হয় আর হ্রাস যখন বলবে তখন মাইনাস হবে। ওকে, তাহলে দেখো 3 বছর পর সোনার দামটা কিন্তু এতটা হয়ে যাবে। তাহলে আগের চেয়ে কত গুণ বাড়বে দেখি আমরা সরলটা করি। তাহলে এখানে 100 কেটে দিলাম, তাহলে x গুণিত এখানে আমাদের দেখো তো 1 প্লাস আর 100 কেটে গেলে তো 1 হবে, উপর নিচ কেটে গেছি, কিউব x গুণিত, তাই এটা আমাদের 2 এর কিউব, 1 যোগ করে 2, x গুণিত 2 এর কিউব আমরা 8 পেয়ে যাবো। তা দেখো তো আমরা কি পেয়ে গেলাম, এই যে দেখো আগের চেয়ে এই যে সোনার দামটা দেখো 8 গুণ কিন্তু বেড়ে গেছে। আগে যে আমাদের সোনার দামটা ছিল x টাকা, এখন 3 বছর পর সোনার দামটা বেড়ে 100% হারে বেড়ে আমাদের কত হয়ে গেছে দেখো 8x, মানে 8 গুণ। তো এটা তো আমাদের জানতে চেয়েছিল। তো দেখো এই যে বলেছিল প্রশ্নে যে 3 বছর পর সোনার দামটা কত গুণ বাড়বে, 8 গুণ বেড়ে যাবে, অ্যান্সারটা হবে আমাদের 8 গুণ। চলো আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্নে। তো আমাদের এখানে দেওয়া আছে x ভেরিয়েস y এবং x ভেরিয়েস z, এই দুটো থেকে আমাদের জানতে চেয়েছে y প্লাস z ভেরিয়েস কত হবে। আচ্ছা, এটা হচ্ছে ভেদ চিহ্ন, ভেদকে আমরা ভেদের যে ইংরেজিটা ভেরিয়েশন বলা হয়, আর সেই ভেরিয়েশন থেকে কথাটা এসেছে ভেরিয়েস, সংক্ষেপে আমরা বলবো ভেরিয়েশনকে ভেরিয়েস, এক্স ভেরিয়েস ওয়াই বলার সুবিধে। তো দেখো, তো আমরা কি করব, আমরা প্রথমে এই দুটো ভেদ তুলে দেব। তাহলে এখানে প্রথম ভেদ থেকে তুলে দাও, তাহলে এক্স ভেদ তুলে দিলে পরে সমান সমান একটা ধ্রুবক k1 চলে আসবে, হচ্ছে ওয়াই। তারপরের ভেদটা আছে দেখো, পরের ভেদটা আছে এক্স ভেরিয়েস জেড, তাহলে এক্স সমান সমান k2 জেড, এভাবে ভেদ তুলে দিলে পরে সমান সমান একটা ধ্রুবক সংখ্যা আসবে। আর k1 k2 এদের পরিচয় তোমরা পাশে বলে দেবা, k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এই কথাটা কিন্তু বলবা। আচ্ছা, এ দেখো আমাদের এখানে ওয়াই প্লাস জেড, মানে ওয়াইয়ের মান আর জেডের মান আমাদের দরকার। চলো আমরা ওয়াইয়ের মানটা বের করে নিই। দেখো এখানে যে ওয়াইয়ের মানটা বের করো, তাহলে x/k1 সমান সমান ওয়াই। আর এখান থেকে যদি জেডের মানটা বের করো, তাহলে x/k2 সমান সমান জেড। দেখো আমরা ওয়াইয়ের মান জেডের মান বের করলাম, যেহেতু ওয়াই প্লাস জেড করবো। তাহলে এখন আমরা দেখো যোগ করব, এই যে ওয়াই প্লাস জেড, তাই না? তাহলে যোগ করলে দেখো তো এখানে লিখবো আমরা x/k1 প্লাস, আর এখানে জেডের মানটা এই যে x/k2। আচ্ছা, এক্স কমন নিলে পরে দেখো এক্স মিলে গেছে, এক্স কমন নিব, তাহলে এখানে আমাদের k1 1/k1 প্লাস 1/k2 পরে থেকে যাবে। ওকে, আচ্ছা এখন আমরা করব কি, দেখো আমরা এই যে বড় ধ্রুবকটা আছে না, এটা তো ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে আমরা একটা ছোট ধ্রুবক নিয়ে নিচ্ছি, যেটাকে আমরা এন নিয়ে নিলাম, এন ইন্টু এক্স, ঠিক আছে। আর এদিকে তো আমাদের আছে ছিল ওয়াই প্লাস জেড ছিল। এবার দেখো ওয়াই প্লাস জেড সমান সমান এন ইন্টু এক্স, এনটা হচ্ছে ধ্রুবক, তাহলে ওয়াই প্লাস জেড ভেরিয়েস এক্স লিখতে পারবো, ঠিক না। এই যে ধ্রুবক সমান সমান আর ধ্রুবক সংখ্যাটা তুলে দিয়ে ভেদ নিয়ে আসতে পারবো। যেভাবে ভেদ উঠিয়ে সমান সমান ধ্রুবক আসবে, একইভাবে সমান সমান ধ্রুবকটাকে উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। দেখো আমাদের এটা পেয়ে গেলাম। তাহলে এটাই তো আমাদের বলেছিল যে ওয়াই প্লাস জেড ভেরিয়েস কত হবে, তাহলে আমরা এক্স পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা এখানে আমরা বসাবো, এই জায়গায় এক্স বসিয়ে দেবো। এই যে 3 নম্বর প্রশ্নটা এবার দেখো, এখানে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দেখো তাহলে এখানে আমাদের যেটা বলেছে, এই যে বৃত্ত
দুটি পরস্পর ছেদ বা স্পর্শক না করলে তাহলে সর্বাধিক কতগুলি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। তাহলে আমি তোমাদের একটু ছবি দেখে বোঝাই, ছবিটা তৈরি করে আমি প্রশ্নটা ভালো করে বোঝাবো। তাহলে এখানে দুটি বৃত্ত অঙ্কন করতে হবে যারা কিন্তু পরস্পর ছেদ করবে না আর স্পর্শ করবে না। তাহলে এভাবে আমরা দুটো বৃত্ত, একটি বৃত্ত আর এখানে একটা বৃত্ত তৈরি করে দিলাম। দেখো পরস্পর কি এরা ছেদ করে নি এবং স্পর্শ করে নি। তাহলে এখানে আমরা সাধারণ স্পর্শকের সংখ্যা কটি পাবো সেটা কিন্তু জানতে চেয়েছি। তো দেখো তো এভাবে একটা সরল সাধারণ স্পর্শক পেয়ে যাবো এই দিক দিয়ে, এই যে এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আর এই যে দেখো এখানে একটা পাবো, এদিকে পাবো একটা সরল সাধারণ স্পর্শক। এই দুটোকে সরল সাধারণ স্পর্শক বলা হয়। হ্যাঁ, আর এবার এই দিক দিয়ে পাবো দেখো তির্যক সাধারণ স্পর্শক পাবো। দেখো এভাবে করে, এই যে এইভাবে করে চলে যাবে তির্যক। তাহলে এখানে এই যে টাচ করে যাবে, এই যে এদিকে এই পেলাম, এটা তির্যক সাধারণ স্পর্শক। আর এই দিকে আরেকটা তির্যক সাধারণ স্পর্শক পাবো, এইভাবে এভাবে টাচ করে চলে যাবে। দেখো তো এই ক্ষেত্রে আমরা এই যে সাধারণ স্পর্শক আমরা চারটি পাচ্ছি, দুটি সরল সাধারণ স্পর্শক পেলাম আর দুটি তির্যক সাধারণ স্পর্শক পেয়ে গেলাম। তাহলে আমরা পাবো চারটি সাধারণ স্পর্শক। এখানে অ্যান্সারটা হবে আমাদের চারটি। আচ্ছা, এবার চারের প্রশ্নটা। তো দেখো একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণগুলির মধ্যে একটি কোণের মান 30 ডিগ্রি হলে এর অপর সূক্ষ্ম কোণটির মান ষষ্ঠিক পদ্ধতিতে কত হবে? খুবই একটা সহজ অঙ্ক দিয়ে দিয়েছে, ভালো অঙ্ক। তো চলো এই অঙ্কটা শুধু এখানে শুধু দেখো কি বলেছে কথাটা, শুধু ষষ্ঠী কথাটা ভেবে অনেকে কনফিউশন পড়ে যেতে পারে। দেখো সমকোণী ত্রিভুজ যেটা আমরা জানি, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ একটা কোণ কত হবে? 90 ডিগ্রি হয়। তার আবার দেখো তো সূক্ষ্মকোণগুলির মধ্যে একটা কোণ আমাদের বলে দিয়েছে 30 ডিগ্রি। এই যে দেখো এই কোণটা ধরো 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? তাহলে এই কোণটা আমাদের কত হবে? দেখো এই যদি 90 ডিগ্রি হয় তাহলে এদের যোগফলটা হবে 90 ডিগ্রি, এ 30 ডিগ্রি, তাহলে এ হবে কত? 60 ডিগ্রি হবে এই কোণটা, তাই না? তো এই যে 60 ডিগ্রি যে সূক্ষ্মকোণটি, অপর সূক্ষ্মকোণটির মান ষষ্ঠিক পদ্ধতিতে কত? তো ষষ্ঠিক পদ্ধতিতে বলতে তো আমাদের এই যে ডিগ্রি দিয়ে, মানে ডিগ্রি দিয়ে কোণটা কি বলা হয়? ষষ্ঠিক পদ্ধতি। আমাদের কোণের নাম দুইভাবে থাকে, একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। মানে পাই দিয়ে কোণটাকে বৃত্তীয় মানে বলা হয় আর ডিগ্রি দিয়ে কোণটাকে ষষ্ঠিক মানে বলা হয়। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে বলা মানে আমরা এভাবে কোণটাকে রাখবো। তাহলে অপর যে সূক্ষ্মকোণটি পাবো ষষ্ঠিক পদ্ধতিতে এই যে 60 ডিগ্রি পেয়ে যাবো না? তা দেখো অ্যান্সারটা কিন্তু আমাদের 60 ডিগ্রি হবে, তাই না? কত সহজ একটা প্রশ্ন। এবার আমরা 5এর প্রশ্নটা করাবো। দেখো আমাদের যে বলছে প্রশ্নটা এখানে, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24 পাই, এটা হচ্ছে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 24 পাই বর্গ সেমি, আর উচ্চতা চোঙের উচ্চতা বলেছে 4 সেমি। তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তো দেখো তো এখানে আমাদের এখানে কি জানতে হবে? দেখো এই যে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। তো চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র, দেখো আমি তোমাদের বুঝাই। সূত্রটা হয় আমাদের এটা 2 পাই আর এইচ, এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তার সঙ্গে দুটি তল যেটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, এটা হবে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো আমি সূত্রটা তোমাদের বুঝাচ্ছি। এটা এই যে দেখো এইভাবে যদি আমাদের একটা চোঙ হয়, চোঙটা পাইপ বা সিলিন্ডার বা গ্লাস, তাই না? এই যে চোঙ আকৃতি। তা দেখো তো আমাদের এখানে যে দেখো চোঙের যে বক্রতল, এই যে আমাদের চোঙের পার্শ্বতল বা বক্রতলটা, এই দুটো তল একটা বক্রতল আছে আর দুটি সমতল আছে। যে সমতলগুলো দেখো এই যে চোঙ বা গ্লাস মনে করো, তো এখানে কিন্তু আমাদের এই তলটা বৃত্তাকার, এই যে নিচের তলটা, উপরের তলটাও কিন্তু বৃত্তাকার, এই দুটি সমতল বৃত্তাকার। তো বৃত্তের ক্ষেত্রফল, ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছি আর চোঙের উচ্চতা এইচ নিয়েছি। ভূমির ব্যাসার্ধ আর, চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরে, এটা হচ্ছে আমাদের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ। হ্যাঁ, এই যে পার্শ্বতলটা বক্রতলটা, আর দুটো যে তল আছে এখানে দেখো সমগ্রতল বলতে এই বক্রতলটাও মানে এই পার্শ্বতলটাও আর এই দুটো তল আছে নিয়ে আমাদের সমগ্রতল। এবার এটা তো আমাদের বৃত্ত, তার বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তাহলে এখানে একটা বৃত্ত আছে, এই যে বৃত্ত, এখানে এর সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার।
তাই এই দুটি তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার, তাহলে আমাদের হয়ে যাবে 2 পাই আর স্কোয়ার। তো এই যে আমাদের দেখো সূত্রটা, এই দুটি তল নিয়ে আর এই যে পার্শ্বতল নিয়ে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এটা। ওকে, এটা মনে রাখবো। আর এই যে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের কত বলে দিয়েছে? 24 পাই বলে দিয়েছে। এই যে আমাদের 24 পাই। আর এখানে এইচ এর মান কিন্তু আমাদের প্রশ্নে এই যে 4 বলে দিয়েছে, তো এইচ এর জায়গায় আমরা 4 বসাতে পারবো। তো চলো দেখো, তার আগে আমরা দেখো তো কাটাকাটি করতে পারছি। এই যে 2 পাই আর এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 2 একে 2, 2 দিয়ে 4 আর পাই কেটে যাবে। দেখো তাহলে এখানে রয়ে গেল আর ইন্টু এইচ এর জায়গায় আমরা 4 বসিয়ে দেবো প্লাস, আর এখানে আমাদের রয়ে গেল আর স্কোয়ার, আর এটা আমাদের 12। এবার আমাদের এখানে এই যে সরল করতে হবে, সরল করে দেখো আর দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ পাবো। দেখো আর স্কোয়ার প্লাস এটা 4r আর 12টাকে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস 0। এখন এখানে আমরা কী করে নেব? মিডিল ফ্যাক্টর করে নেব। তাহলে আর স্কোয়ার প্লাস এটা ভাঙবে 6 মাইনাস 2 ভাঙো, এই যে 6 দিয়ে 12 পাবা আর বিয়োগ করে 4 পাবা, = 0। আর স্কোয়ার প্লাস, আচ্ছা এটা দেখো গুণ করে নিতে হয়, 6r মাইনাস 2r প্লাস 12 = 0। আচ্ছা এখান থেকে আমরা কমন নিব। দেখো এখান থেকে আমরা আর কমন নিব, আর প্লাস 6, আর এখান থেকে 2 কমন নেব। তো 2 যদি কমন নাও তাহলে এখানে আর প্লাস এটা 6 হয়ে যাবে। এই যে দেখো = 0। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো আর প্লাস 6 ইন্টু আর মাইনাস 2 = 0। তাহলে এখান থেকে দেখো তো আমরা আর এর কটা মান পাবো? আর এর দুটো মান পাবো, কিন্তু এখানে এই যে এটা যদি আমরা 0 ধরি তাহলে আর সমান -6 হয়ে যাবে। আর তো ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তার জন্য এটাকে আমরা বাদ দিয়ে দেবো, আমরা এটাকে নেব। সরি দেখা যাচ্ছে না, এই দেখো এই যে এই মানটা যদি আমরা 0 ধরি না, তো এটাতে আমাদের কী হয়ে যাবে? এটাতে আমাদের আর এর মানটা -6 চলে আসবে, তাহলে এটা তো মান নিতে পারবো না, তাহলে এটা মান নিতে পারবো। এই যে আর -2 = 0 নিতে পারবো, আর এর মানটা 2 বের হবে, তাহলে আর -2 = 0 নেব। কারণ আমরা এখানে এই যে আর নট ইকাল টু -6 হবে, তার জন্য এটাকে 0 ধরবো না। এটাকে 0 ধরলে তো আর এর মানটা -6 হবে, আর এর মান তো -6 হবে না, তার জন্য আমাদের এটা হবে। তাহলে এখান থেকে আর এর মানটা আমরা দেখো 2 পেয়ে গেলাম। দেখো আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেছি, আমাদের কিন্তু ব্যাস বের করতে বলেছিল, এখানে 2r চেয়েছে। তা 2r কত হবে? একে 2 দিয়ে গুণ করে নাও, এই যে ব্যাস 2r আমরা 4 পেয়ে গেলাম। এই যে আমাদের চোঙের যে ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছিল, এই যে বলেছে দেখো চোঙটির ব্যাস হবে কত, সেটা আমরা কত পেলাম? 4 সেমি পেয়ে গেলাম। এই যে আমাদের 4 সেমি, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা 6 নম্বর প্রশ্নটা দেখো, এখানে প্রশ্নটা আমাদের বলছে এই যে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলি এই তথ্য মানে তথ্য এগুলো, তো এই তথ্যে 38 না থাকলে মধ্যমার মান কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে বলেছে। যদি 38 না থাকে, দেখো ভালো প্রশ্ন, 38 না থাকলে বলেছে, তাহলে এখন আমরা করব কি? 38টা রেখে মধ্যমা বের করব, আর 38 না থাকলে মধ্যমা বের করব, তারপরে তাদের মধ্যে পার্থক্যটা করে নেব। 38 থাকলে মধ্যমা কত আর 38 না থাকলে মধ্যমা কত, তখনই বুঝতে পারবো 38 না থাকলে মধ্যমার মান কতটা বৃদ্ধি পাবে, তাই না, আগের চেয়ে। তাহলে এখানে আমরা করব এখন যে 38 থাকলে মধ্যমা কত। তাহলে এই যে সংখ্যাগুলো আছে, আমরা যদি বলি যে 38 থাকলে, দেখো সংখ্যাগুলোকে দেখো মধ্যমা পাওয়ার জন্য প্রথমে কি করতে হবে? সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে, মানে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে দেখো তো ছোট হচ্ছে আমাদের 36, তারপরে 37 পাবো, এই যে 36 37, তারপরে কে ছোট আছে? তারপর পাবো 38 আছে, দেখো এই যে 38, তারপরে 40, 38 পরে 40, তারপরে 42, তারপরে 44 পাবো, তারপরে 45। এই দেখো সংখ্যাগুলো আমরা সাজিয়ে নিলাম মানের ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ছোট থেকে বড়, হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যেভাবে তোমরা সাজাতে পারো, কিন্তু হ্যাঁ একই ক্রমানুসারে সাজাতে হবে। ছোট থেকে বড় সাজাতে পারো আর বড় থেকে ছোট সাজাতে পারো। আচ্ছা তাহলে এভাবে সাজিয়ে এখন আমরা দেখো মধ্যমা বের করবো, মানে 38টাকে রেখে মধ্যমা বের করছি। তো আমরা এখানে লিখবো 38 থাকলে মধ্যমা, 38 থাকলে মধ্যমা।
তো 38 যদি থাকে তখন মধ্যমান কত হবে দেখো তো, কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 বিজোড় সংখ্যা আছে দেখো, যে টোটাল সংখ্যাটা মোট সংখ্যাটা বিজোড়, 7 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে মধ্যমান দেখো মধ্যটা পেয়ে যাবো, মানে এখান থেকে 3টা আর এখান থেকে 3টা বাদ দিয়ে দাও, এই 3টা বাদ দিলে পরে আমাদের মধ্যে কি থেকে গেল 40। তো দেখো এই ক্ষেত্রে মধ্যমা আমরা 40 পেয়ে গেলাম। এবার 38 না থাকলে মধ্যমা বের করি। এখন লিখব 38 না থাকলে, 38 যদি না থাকে তা দেখো তো আমাদের এখন মধ্যমাটা কত হবে। দেখো 38 না থাকলে তাহলে যে আমাদের সংখ্যাগুলো দাঁড়াবে, দেখো 38 যদি না থাকে তাহলে এইভাবে সংখ্যাগুলো দাঁড়াবে না, 36 নেব, 37 নেব, 38টা বাদ, তাহলে 40 চলে আসবে, এখানে 42 চলে আসবে, 44 আর 45। দেখো 38টা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে অতএব এখন মধ্যমা দেখো তো এখন মধ্যমা আমরা বের করব। তো 1 2 3 4 5 6 এখন তো জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা যদি হয় তো এদিকে 2 জন বাদ দাও, এদিকে 2 জন বাদ দাও, তার মধ্যে যে 2 জন পাবো তাহলে এদের গড় মানটাকে বলা হয় মধ্যমা। তো দেখো গড় বলতে এদের 2 জনকে যোগ করতে হবে আর দুটো সংখ্যা বলে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এভাবে যদি মোট সংখ্যাটা যদি জোড় সংখ্যায় পেয়ে যাও, তাই না, 6টি বা 8টি বা 12টি এরকম যে সংখ্যাগুলো পাও টোটাল সংখ্যাগুলো, তাহলে এদিকে বাদ দিয়ে দিবা, যতগুলো বাদ দেবো এদিকে ততগুলো বাদ দিয়ে দিবা, আর মধ্যে থাকবে 2 জন, তাই না, এই 2 জনকে যোগ করবা আর 2 দিয়ে ভাগ করবা, এভাবে মধ্যমা পাওয়া যায় জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা কিন্তু মধ্যে একটাই পাবা। চলো এদিকে আমরা যোগ করি। আচ্ছা এদিকে যোগ করলে উপরে 40 আর 42 যোগ করে তোমরা 82 পেয়ে যাবে, নিচে 2 2 দিয়ে কাটাকাটি করে 2 4 8 2 কে 2। তো দেখো আমরা কত পেয়ে গেলাম 41 পেয়ে গেলাম। তো দেখো আগে ছিল মধ্যমা 40 আর এখন মধ্যমা 41। তাহলে দেখো 38 যদি না থাকে তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে, মানে 40 থেকে 41 হয়েছে, তাহলে মধ্যমা দেখো 1 বৃদ্ধি পেয়েছে না। তাহলে আমরা এখানে লিখব, অতএব লিখব যে তথ্যে 38 না থাকলে যে মধ্যমা বৃদ্ধি পায়। এই যে দেখো, এই যে তথ্যে 38 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, মধ্যমা, এই যে মধ্যমান বৃদ্ধি পায়, এই যে মধ্যমার মান বৃদ্ধি পায় কতটা দেখো, এই যে এখন 41 হয়েছে, আগে ছিল 40, তাই না, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, তাহলে আমরা বিয়োগ করে কত পেয়ে যাবো 1 পেয়ে যাবো। এই যে মধ্যমান মানটা বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পাবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে এখানে আমরা এই শূন্যস্থানে যে লিখে দেবো কতটা বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পাবে। আচ্ছা এরপরে আমরা চলে যাব 3-এর যে প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা প্রশ্নগুলোর অ্যান্সার আমরা খোঁজার চেষ্টা করি। 3-এর আগেরটা দেখো, অংশীদারি কারবারে মূলধন স্থির থাকলে লাভ সময়ের সঙ্গে সমানুপাতে থাকে, তাই না। এখানে দেখো তো আমি যদি এখানে বোঝাতে চাই তোমাদের, মূলধনটা ধরো স্থির, আমরা ধরে নিলাম যে দেখো এ আছে আর বি আছে, তাই না, তাহলে এর মূলধন 10,000 টাকা আর বি এর মূলধন 15,000 টাকা। এই যে তাহলে দুজনার মূলধনটা মোট কত, মোট হয়ে গেল 25,000 টাকা। দেখো মূলধনটা ফিক্সড, তাই না, এই যে মূলধনটা ফিক্সড ধরে নিলাম আমরা, স্থির মূলধনকে স্থির রাখতে হবে। আর লাভ সময়ের সঙ্গে কি হতে পারে দেখো তো, এখন দেখো এক বছরে লাভ হয়, আমরা ধরে নিলাম যে এক বছরে এই টাকাটা খাটাচ্ছে দুজনে মিলে, টাকাটা খাটিয়ে এক বছরে লাভ হয় কত, 5,000 টাকা হয়। এক বছরে লাভ হয় 5,000 টাকা, তাহলে 2 বছরের লাভ কি 5,000 হবে। এখন এই টাকাটা খাটাবে তো বছর লাভটা তো বাড়বে, তাহলে দেখো 2 বছরের লাভটা কি 5,000 টাকা যে বেশি হবে, মানে 10,000 টাকাও হতে পারে, তাই না, এই যে 10,000 টাকা হতে পারে বা কম বেশি হতে পারে, তাই না। বছরে লাভের পরিমাণটা, প্রথম বছরের লাভটা যে 5,000 হয়, দ্বিতীয় বছরের লাভটা হয় 5,000 চেয়ে বেশি হতে পারে বা কমও একটু হতে পারে, কিন্তু বাড়বে। প্রতি বছর সময় বাড়ার সঙ্গে লাভের পরিমাণটা বাড়ে, তাই না, তা কমবে তো না আমাদের। তো এখানে দেখো মূলধন যদি স্থির থাকে তাহলে দেখো লাভ আর সময়, দেখো এই যে সময় বাড়লে লাভও বাড়ছে বা লাভ বাড়লে সময়ও বাড়ছে, তো দুজনেই বাড়ছে বলে এই যে লাভ ও সময়ের সঙ্গে সমানুপাতে থাকবে, দুজনেই বাড়লে সমানুপাতে, আর একজন বাড়লে একজন কমলে ব্যস্তানুপাতে। তাহলে এখানে কিন্তু ঠিকই বলেছে,
মূলধন স্থির থাকলে লাভ সময়ের সঙ্গে সমানুপাতে থাকে। একদম সত্য কথা। তাহলে অ্যান্সারটা আমরা সত্য পেয়ে গেলাম। এটা 2 প্রশ্নটা দেখো, এখানে দেখো আমাদের এই যে 3টি রাশি আছে, এরা বলছে ক্রমিক সমানুপাতি কি হবে, সত্য না মিথ্যা জানতে চেয়েছে। আচ্ছা, আমরা চেক করব ক্রমিক সমানুপাতি হবে কি হবে না। কীভাবে চেক করব দেখো তো, দেখো 3টি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি থাকে তাহলে আমরা কি জানি, আমরা জানি দেখো এই যে s² y/2, এই যে প্রথম দুটোর অনুপাত s² y/2, s² y² সমান সমান, আবার শেষের দুটোর অনুপাত মানে মধ্যেটা দুবার ফিরে আসবে s² y² x y3। দেখো এটা আমরা করতে পারবো। এই 3টি রাশি যদি ক্রমিক সমানুপাতিতে হয়, ক্রমিক সমানুপাতে যদি হয় তাহলে এই শর্তটা স্যাটিসফাই করবে। প্রথম h2 দ্বিতীয় সমান সমান দ্বিতীয় h2 তৃতীয়। ওকে, তা চলো তো এবার দেখব উভয় দিকে সমান যদি থাকে তাহলে ঠিক, তাহলে এই রাশিগুলো ক্রমিক সমানুপাতিতে আছে। আর যদি উভয় পক্ষে যদি সমান না হয় তাহলে আমরা দেখো বলে দেবো যে এরা ক্রমিক সমানুপাতে নয়, মানে কথাটা মিথ্যা হবে। যেটা আমরা চেক করে নিই সমান আসছে কি আসছে না। আচ্ছা, অনুপাতকে আমরা বাই করতে পারবো, s²y আর s² y² সমান সমান s² y², এখানে x y3। তো চলো আমরা কাটাকাটি করি। তো এই যে s² কেটে যাচ্ছে, এখানে এই যে এই y আর y² একটা y রয়ে যাবে। এখানে দেখো এই যে y² আর y3 যদি কাটাকাটি করো এখানে একটা y পেয়ে যাবা। দেখো যেখানে বেশি সেখানে থেকে যাবে, এখানে 2টো y এখানে 3টা y, তা 3টা থেকে 2টো কাটাকাটি করলাম, তাহলে এখানে বেশি ছিল একটা এখানে থেকে যাবে। এই y আর এই y কেটে দিলাম। এবার দেখো এখানে x আর s² আছে, x আর এই যে এখানে s² আছে, তাহলে একটা x থেকে যাবে। তাহলে এবার যদি আমরা দেখো পেলাম কাটাকাটি করে, এদিকে কিছু নেই মানে 1 আছে, আর এইদিকে দেখো x বেঁচে আছে। তা দেখো 1 আর x তো সমান হবে না, এটা তো অসমান। তাহলে কিন্তু দেখো আমরা উভয় পক্ষে সমান পেলাম না, তাহলে কিন্তু এই যে 3টি রাশি আছে এরা কিন্তু ক্রমিক সমানুপাতি হবে না। তো ক্রমিক সমানুপাতি বলেছে বলে এখানে অ্যান্সারটা হবে আমাদের মিথ্যা হবে। এই যে আমাদের অ্যান্সার মিথ্যা। এরপরে 3 নম্বর প্রশ্নটা চলে যাবো আমরা। দেখো দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফল ব্যাসার্ধদ্বয়ের যোগফলের থেকে বেশি হলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। খুব ভালো প্রশ্ন, চলো আমরা দেখি এখানে যেটা বলেছে এই প্রশ্নে সেই অনুযায়ী আমরা কাজ করব। দেখো আমাদের এখানে দেখো দুটি বৃত্তের কথা বলেছে, তো পরস্পরকে বলেছে ছেদ করবে। দেখো আমি এভাবে তোমাদের দেখাচ্ছি, দেখো জিনিসটা এভাবে হবে, দুটি বৃত্তর ছবি আমি তোমাদের দেখাই। এই ধরে এভাবে দুটি বৃত্ত আমরা ধরে নিলাম যে পরস্পর ছেদ করবে না আগে। এই যে আমাদের দেখো এই যে মানে এই যে কেন্দ্রদ্বয়ের এই যে আছে না বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফলটা আমরা দেখাবো যে ব্যাসার্ধদ্বয়ের যোগফল থেকে বেশি কখন হবে। দেখো এই ক্ষেত্রে হবে, এই যে দুটি আমরা বৃত্ত নিলাম, একটা এ কেন্দ্র একটা বি কেন্দ্র। এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যেটা আমরা এখানে কত পেয়ে যাচ্ছি, এ বি পাচ্ছি। এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আমরা এ বি, তাই তো। আচ্ছা এ বি পেলাম, আর এখানে বিন্দুটা আমরা এটা সি নিয়ে নিচ্ছি, আর এই বিন্দুটা আমরা ডি নিয়ে নিচ্ছি, এটা সি এটা ডি। তা দেখো তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ এখানে এসি আর ব্যাসার্ধ বিডি। এই বৃত্তের ব্যাসার্ধ এসি আর এই বৃত্তের ব্যাসার্ধ বিডি। তো দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা দেখো এটা বড় হবে। এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বড় হবে কাদের চেয়ে, এই ব্যাসার্ধদ্বয়ের যোগফলের চেয়ে বড় হবে, মানে এসি প্লাস এই যে বিডি। কেন বড় হবে দেখো তো, এই মানটা আর এই মানটা যোগ করে এটা তো আমাদের বাকি থেকেই যাচ্ছে, এই মানটা তো নেওয়া যাচ্ছে না, তাই না। এই দেখো এটা আর এটা আমাদের এবি যদি এখানে আমাদের বলি এবি যদি আমাদের 7 সেমি হয়, তাহলে এখানে দেখো এসিটা ধরো এটা আমাদের 3, এটা ধরো আমাদের 2, তাহলে 3 আর 2 5, কিন্তু বাকি থাকলো 3। এই যে এটা 7 সেমি, এটা আমাদের 7, আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 2, এদিকে 5, তাহলে দেখো 7 5-এর চেয়ে বড়, তাই না। এটা যদি আমাদের বাদ পড়ে আছে এইটুকুটা আমাদের হয়ে যাচ্ছে কত, এটা আমাদের 5, তো এখানে আমাদের 2 আছে এই জায়গাটা, এই যে সিডি দূরত্বটা 2। তা দেখো এই ক্ষেত্রে আমাদের প্রযোজ্য যেটা কথা বলেছি, দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফলটা এই যে ব্যাসার্ধদ্বয়ের যোগফল থেকে বেশি হবে, ব্যাসার্ধদ্বয়ের যোগফল থেকে বেশি হবে, এই যে শর্তটা এটা বলেছে প্রশ্নে। তাহলে এইভাবে হলে পরে দেখো বৃত্ত দুটি পরস্পর ছেদ করবে না। দেখো বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে, বৃত্ত দুটি পরস্পর ছেদ করবে না, এখানে বলে দিয়েছে বৃত্ত দুটি পরস্পর ছেদ করবে, তাহলে এই কথাটা কিন্তু ভুল বলেছে, এটা সত্য বলেনি। তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা মিথ্যা হবে।
যদি এখানে পরস্পর পরস্পর ছেদ করবে না যদি বলতো, পরস্পর ছেদও করবে না আর স্পর্শ করবে না, এভাবে কথাটা বলা থাকবে, তখনই কিন্তু আমরা সত্য বলতাম। তাহলে এই অনুযায়ী আমাদের এই কথাটা মিথ্যা হচ্ছে, অ্যান্সারটা মিথ্যা আমাদের। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো এখানে আমাদের আছে প্রশ্নটা, এই যে রুট সাইন 2x প্লাস 5 ডিগ্রি সমান সমান tan 45 ডিগ্রি যদি হয়, তাহলে cos 3x এর মানটা আমাদেরকে 1/2 হবে। আচ্ছা আমরা দেখব চেক করে কত বের হচ্ছে। যদি এটা হয় 1/2 তাহলে সত্য, না হলে মিথ্যা। দেখো তো আমরা এখানে কি করতে পারবো, এই যে আমাদের tan যে 45 ডিগ্রির মান আছে, tan 45 ডিগ্রির মানটা আমরা কি জানি, দেখো আচ্ছা দেখো আমাদের এখানে √2 আছে, সাইন 2x প্লাস 5 ডিগ্রি সমান সমান tan 45 ডিগ্রির মান আমরা 1 জানি, 1 বসিয়ে দিলাম। আচ্ছা এখানে সাইন 2x প্লাস 5 ডিগ্রি আর 1/√2টাকে আমরা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে সাইন 2x প্লাস 5 ডিগ্রি। আচ্ছা 1/√2 আমরা সাইন দিয়ে বলবো কত ডিগ্রির মান হবে, তো সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মানটা হয় 1/√2, এটা মনে রাখতে হবে তোমাদের। উভয় দিকে সাইন সাইন ভ্যানিস, তাহলে অতএব 2x প্লাস 5 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি আমরা পেয়ে যাবো। তো দেখো এখান থেকে আমরা কার মানটা পেয়ে যাবো, এক্সের মানটা কিন্তু বের করে নিতে পারবো। আর এক্সের মান পেয়ে গেলে এখানে বসাবো। দেখো এক্সের মানটা কত হবে, দেখো তো 2x সমান সমান, এখানে দেখো এই যে 45 ডিগ্রি থেকে পাই ডিগ্রি বিয়োগ হয়ে যাবে, এদিকে এসে বিয়োগ, তাহলে এটা হয়ে যাবে আমাদের 40 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করে দাও, এটা হলো 20 ডিগ্রি, তাহলে এক্স সমান পেয়ে গেলাম আমরা 20 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা এখানে যে এবার দেখো আমাদের যেটা বলেছিল, এই যে দেখো আমাদের বলেছিল cos 3x, 3 ইন্টু এক্সের মানতে পেয়ে গেলাম 20 ডিগ্রি, বসিয়ে দিলাম। তাহলে cos এখানে দেখো তো কত হবে, 3 দিয়ে 6 60 ডিগ্রি পেয়ে যাব। এবার cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান 1/2, সাইন 30 ডিগ্রির মানটা যা হয় cos 60 ডিগ্রির মানটা তাই হয়। তো দেখো cos 60 ডিগ্রির মান 1/2 পেয়ে গেলাম। তা আমাদের যে বলেছিল এর মানটা 1/2 হবে, তাহলে এখানে কিন্তু কথাটা কিন্তু সত্যই বলেছে, তাহলে এটা আমরা সত্য লিখে দেব। এবার চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্ন। দেখো এখানে আমাদের প্রশ্নটা কি বলেছি, একটি গোলক আছে, সেই গোলককে সমান 4 টুকরো করলে প্রতিটি টুকরোর আয়তন হবে πr³ ঘন একক, এটা আমাদের বলেছে। একটি গোলককে সমান 4 টুকরো করবে। আচ্ছা দেখো আমরা চেক করব, যদি প্রতিটি টুকরোর আয়তন যদি πr³ হয় তাহলে সত্য হবে, আর না হলে মিথ্যা। দেখো গোলকের আয়তন আমাদের জানতে হবে, গোলকের আয়তনের সূত্রটা। তো আমাদের এখানে যদি বলি যে গোলকের আয়তনের সূত্র কি, গোলকের ব্যাসার্ধ যদি আমরা r ধরে নিই, তাহলে গোলকের আয়তনের সূত্র হয় 4/3 πr³। এটা হচ্ছে আমাদের গোলকের আয়তন। এই যে গোলক যেটা ফুটবল আকৃতি, এই গোলকের আয়তন মানে ফুটবলের মধ্যে কতটা জায়গা আছে, কতটা বায়ু আছে। যদি আমরা ফুটবল ভাবি, ফুটবলের মধ্যে যে বায়ু, ভিতরে যে বাতাসটা আছে, সেটাই ফাঁকা জায়গাটাই আমাদের আয়তন, কতটা বায়ু ভরে আছে। তাহলে গোলকের আয়তনের সূত্র 4/3 πr³। এবার দেখো এই গোলকটাকে সমান যদি 4 টুকরো করে নেওয়া হয়, সমান 4 টুকরো করলে তার আয়তন কত হবে, তাই না, সেটা আমাদের কিন্তু এখানে বলেছে। তাহলে দেখো সমান 4 টুকরো করা মানে এই যে গোলকটাকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। একে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, দেখো এইভাবে 4 দিয়ে ভাগ করে দেবো, তো ভাগ করলে আমি কত আসবে, 4 4 তোমরা কেটে দিতে পারবা। তাহলে আমাদের আসবে 1/3 πr³, এটা আসবে 1/3 πr³ হবে আমাদের 4 টুকরো করা হলে গোলকটাকে, তার আয়তনটা হবে। তো এখানে বলেছে πr³, তাহলে আমাদের এই কথাটা সত্য বলে নিই, তাহলে এটা আমাদের হবে মিথ্যা হবে, অ্যান্সারটা আমরা মিথ্যা পেয়ে গেলাম। আচ্ছা চলো এবার আমরা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা কী বলেছে, একটি তথ্যের সংখ্যাগুরু মান হলো ক্ষুদ্রতম পরিসংখ্যা বিশিষ্ট মান। আচ্ছা দেখো সংখ্যাগুরু মান কী জিনিসটা, সেটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা আমরা করতে পারবো। তো দেখো আমরা কিছু তথ্য নিয়ে নিই। আমি ধরো একটা তথ্য নিলাম 1 2 3 2 3 3, এভাবে কিছু তথ্য মানে সংখ্যা নিয়ে নিলাম। এবার সংখ্যাগুরু মান কী জিনিসটা দেখো, সংখ্যাগুরু মান হয় এই তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে। বেশিবার কে আছে, 3 3 3, 3টা 3বার আছে না,
তো দেখো 3টা যে 3বার আছে, তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান আমরা 3 পাবো। কিন্তু এখানে কি বলেছে কথাটা, যে একটি তথ্যের সংখ্যাগুরু মান হয় ক্ষুদ্রতম পরিসংখ্যা বিশিষ্ট। দেখো ক্ষুদ্রতম পরিসংখ্যা বলতে, ক্ষুদ্রতম বলতে যে কম বার থাকবে। কম কে আছে এখানে, দেখো কম এখানে 2টা 2বার আছে আর 1 আছে 1বার। তাহলে ক্ষুদ্রতম পরিসংখ্যা বিশিষ্ট এখানে 1 আছে, তাহলে একে তো সংখ্যাগুরু মান বলবো না, এখানে বৃহত্তম হবে কথাটা। এখানে যদি বৃহত্তম থাকতো তাহলে সত্য হতো, ক্ষুদ্রতম বলে দিয়েছে, এটা কিন্তু মিথ্যা হবে। কোন একটি তথ্যের সংখ্যাগুরু মান পাওয়া যায় এই যে বৃহত্তম পরিসংখ্যা বিশিষ্ট, যেটা বেশি থাকবে, যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটাই হয় কি সংখ্যাগুরু মান। তাহলে আমাদের এখানে যে বলেছে ক্ষুদ্রতম পরিসংখ্যা বিশিষ্ট, এই কথাটা কিন্তু মিথ্যা বলেছে, ঠিক না, এটা সত্য কথা হবে না। তাহলে অ্যান্সারটা আমরা কী লিখে দেবো, এটা মিথ্যা লিখব। এই যে দেখো অ্যান্সার আমাদের মিথ্যা। চলে যাবো আমরা 4 প্রশ্নগুলোতে। 4 প্রশ্নগুলো 2 মার্কের আছে, চলো আমরা এখানে করাবো, এগুলোকে এসিকিউ প্রশ্ন বলে। আচ্ছা, তো দেখো এখানে আমাদের যে আছে বার্ষিক কত সুদের হারে 4 বছরের সরল সুদ ও আসলের অনুপাত এত হবে। মানে সুদ আর আসলের অনুপাত বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা সুদ আর আসল পেয়ে যাব। তো দেখো এখানে আমরা যদি বলি যে সুদ, যেটা আয় বলি, আয়কে সুদ বলবো, সুদ হবে 9x, এই যে 9 থেকে 9x ধরলাম। আর আসলকে আমরা পি বলবো, তাহলে আসল হবে 25x। এবার আমরা সুদের যে সূত্র আয় সমান সমান PTR/100, এটা আমরা বসিয়ে দেবো। চলো মানগুলো বসাই। দেখো আয় বলতে আয় হচ্ছে সুদ, যেটা 9x আছে, আর পি আসল 25x, আর সময়টা দেখো 4 বছর বলেছে, টি এর জায়গায় আমরা 4, আর বার্ষিক সুদ কত হলে মানে সুদের হার আর এর মানটা আমাদের বের করতে বলেছে, তাহলে এখানে 8টা আর রেখে দিলাম, আর নিচে 100। চলো এখান থেকে সরল করে আর এর মানটা আমরা বের করে নেবো, অ্যান্সার চলে আসবে x কেটে দাও, 25 4 100, 4 4 কেটে দাও। দেখো আর এর মানটা আমরা কত দেখতে পাচ্ছি, এই যে আর সমান 9 বেঁচেছে, 9%। তাহলে আমাদের যে বলেছিল বার্ষিক কত হারে সুদ, মানে সুদের হারটা কত, বার্ষিক সুদের হারটা হবে 9%, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে 2 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে একটি স্মার্টফোনের মূল্য প্রতি বছর R% হ্রাস পায়। তাহলে স্মার্টফোনটির বর্তমান ও 2 বছর আগের মূল্য যথাক্রমে বলে দিয়েছে। মানে বর্তমান মূল্য আছে এই টাকাটা, এই যে 4,900 টাকা, আর 2 বছর আগে যেটা মূল্য ছিল 6,400 টাকা। তো মোবাইলের দাম দিন দিন কমছে, তার জন্য এখানে হ্রাস পাচ্ছে, মোবাইলের দামটা আগের চেয়ে কমেছে, বর্তমান মূল্যের চেয়ে মানে আগে যা দাম ছিল, আগে দাম ছিল এই টাকাটা দেখো এই যে 6,400, এখন বর্তমানে দামটা কমে গেছে। তাহলে এই যে আমাদের এত R% হারে কমেছে, এটা কতটা, এই আরের মানটা কিন্তু আমাদের বের করতে বলেছে, আরের মান কত। তো দেখো তো আমরা এটাকে এইভাবে করতে পারবো, আমাদের এখানে সমহার বৃদ্ধি বা সমহার যে হ্রাস, তাই না, তার সূত্রগুলো আমাদের জানতে হবে। এখানে আমাদের দেখো আগে যেটা দাম ছিল, আগের দাম ছিল কত, 64,000, আর আগে যেটা ছিল পূর্বে যেটা দাম, তাহলে এই যে আমাদের ছিল না আগের দাম কত ছিল আমাদের, 64,000 বলে দিচ্ছে, এটা 6400, মানে 6,400। এই যে দেখো 6,400 টাকা ছিল আগে মোবাইলের দাম। তাহলে 2 বছর, এই যে আগে যদি এই দামটা হয়, তাহলে আগের থেকে 2 বছর পরে মোবাইলের দাম কত হবে, তাহলে 2 বছর পর দেখো 2 বছর পর দাম হবে, ঠিক আছে। দেখো 2 বছর পর দাম কত হবে, তাহলে আগের দাম ইন্টু 1, যে আমরা হ্রাস বলেছে কথাটা, তাহলে হ্রাস বলে এখানে মাইনাস দিবা, ওকে। এই যে দেখো তাহলে আগের দামটা লিখে দেবো এখানে। এবার 2 বছর পর দামটা বের করছি, তাহলে 1 মাইনাস এই যে R/100 দিবা, আর সময়টা 2 বছর, এখানে 2 দিয়ে দিবা, ওকে। এই যে এটা হবে আমাদের বর্তমান দাম। আগের দাম যেহেতু এই হয় 6,400 টাকা হয়, তাহলে 2 বছর পর যে দামটা, বর্তমান দামটা হবে এই টাকা হবে বর্তমান দাম। এবার বর্তমান দাম তো এখানে বলে দিয়েছে 4,900 টাকা, তাহলে এই দামটাই হচ্ছে আমাদের 4,900 টাকা। এবার এখান থেকে এই সমীকরণ থেকে আর এর মানটা বের করে নিতে হবে, তাহলে 1 মাইনাস R/100 হোল স্কোয়ার, এখানে 49, আচ্ছা দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 49/64 করে দিলাম।
তাহলে দেখো 1 মাইনাস আর বাই 100 হোল স্কোয়ার, সেটাকে দেখো তো 49 বর্গমূল 7, 64 বর্গমূল 8 তার হোল স্কোয়ার, এভাবে করে নেব। এবার এখান থেকে পাওয়ার সমান তা মূল সংখ্যা সমান করতে পারবো। তাহলে অতএব 1 মাইনাস আর বাই 100 সমান সমান 7/8। তো এখান থেকে সহজে আমরা আরের মানটা পেয়ে যাব। তো দেখো এখানে মাইনাস আর বাই 100 রেখে দিলাম, এদিকে 7/8, এটা 1টা এদিকে -1 হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো আমি সরলটা ভালো জায়গায় দেখাই। দেখো এখানে দেখাচ্ছে, তাহলে দেখো তো এদিকে মাইনাস আর বাই 100 সমান সমান, এখানে ভগ্নাংশে যদি যোগ বিয়োগ করো 8 লসাগু 7 মাইনাস 8, তাহলে মাইনাস আর বাই, আর এখানে একটু কাটাকাটি যদি করে নাও, তাহলে এখানে 4 দিয়ে কাটাকাটি করো, 4 দিয়ে 8, আর 4 25 100, তো এটা আমাদের 25 হয়ে গেল। আর এখানে উপরে দেখো, উপরে কিন্তু -1 পাচ্ছ। এই যে দেখো -8 বড়, তাহলে -8 থেকে 7 চলে গেলে -1, আর নিচে 2 আছে। এবার মাইনাস মাইনাস কেটে দেবো, তাহলে এখান থেকে আর এর মানটা কত পাবো? দেখো আর এর মানটা এই যে 25টা এখানে 1-এর সঙ্গে গুণ করে দাও, বর্গগুণন, তাহলে 25/2, 2টাকে রেখে দিলাম এখানে। দেখো আর এর মানটা 25/2। আচ্ছা এটাকে আমরা যদি ভাগ করে নিই, তাহলে এখানে 2 1 2, 5, 2 দিয়ে 4, 1 নেমে গেল, তাই যে 12/1/2%। এই যে এটা হচ্ছে আমাদের আর এর মান। যে বার্ষিক সুদের হারটা হবে, এটা হবে আমাদের 12/1/2%। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমাদের দেখো যেখানে আর এর যে মানটা বের করতে বলেছিল, তাহলে আর এর মান কত পেলাম? 12/1/2%, এটা অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন এবার চলে যাবো। হরের করণী নিরসন করো, মানে হর থেকে করণী নিরসন করতে বলেছে। খুবই একটা সহজ প্রশ্ন দিয়েছে। তো চলো আমরা হর থেকে করণী নিরসনটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো তো এটা এইভাবে করবা। আচ্ছা দেখো এখানে এই দেখো হর থেকে করণীয় নিরসন, হর করণীয় নিরসন আমরা কী শিখেছি? আচ্ছা উপরে 12টা রেখে দিলাম, আর নিচে আমাদের দেখো কি আছে, √15 - 3, যেটা থাকবে সেটা বসিয়ে দাও। আর এবার দেখো এই যে হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে এভাবে গুণ করে দিবা। এই যে মাইনাস ছিল না, মাইনাস ছিল তো প্লাস দিয়ে এভাবে গুণ করবা। তো এখানে গুণ দিলে পরে এখানেও দিতে হবে √15 + 3। এই যে দেখো, তাহলে তোমরা এইভাবে প্রথমে করে নিবা। চলো এবার আমরা সরলটা করি। তাহলে এখানে আমরা দেখো সরলটা যদি করি, উপরেরটা এখন আমরা বসিয়ে দেব √15 + 3, আর নিচে দেখো এটা a + b, a - b, মানে এটা a² - b² হবে সূত্র, a² - b² সূত্র। a + b × a - b, a² - b²। পরে 12 √15 + 3, আর নিচে √15² 15 হয়ে যায়, আর 3² তো 9। 12 √15 + 3, দেখো এখানে এই যে 15 থেকে 9 বিয়োগ করে 6 পেয়ে যাবা, 6 দিয়ে 12 করে নাও, আমাদের রয়ে গেল এই যে দেখো, এই যে দেখো আমাদের এটা রয়ে গেল। তাহলে আমরা কিন্তু এটাই অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের যে বলেছিল হর করণী নিরসন, মানে হর করণী নিরসন বলতে কী বোঝায়? হর থেকে এই যে হর আছে, এটা হর থেকে করণী সরাতে হবে, মানে হরে যেন করণী না থাকে, একে বলা হয় হরের করণী নিরসন, যেটা আমরা করলাম। দেখো এই যে হরে করণী নাই, ঠিক না? আচ্ছা এরপরে আমরা চলে যাব কত নম্বর প্রশ্নে? 4 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো আমাদের এখানে প্রশ্নটা বলছি x প্লাস ভেরিয়েস, আচ্ছা x প্লাস ওয়াই ভেরিয়েস x মাইনাস ওয়াই হলে প্রমাণ করতে বলেছি x ভেরিয়েস ওয়াই। আচ্ছা চলো দেখো তো আমরা কী করব। আমরা এখানে প্রমাণটা করার জন্য আমরা কি করব, এই যে আছে না যেটা আমাদের প্রমাণটা আছে, এই প্রমাণটাকে নিয়ে আমরা করব। এই যে দেখো আমরা কি করব, ভেদ তুলে দিব। আমরা যদি ভেদ তুলে দিতে কী হয় দেখো তো, এখানে আমাদের আছে x প্লাস ওয়াই ভেরিয়েস x মাইনাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই আমরা সমান সমান, এই যে আমরা নেব কে, একটা ধ্রুবক আসবে, আর x মাইনাস ওয়াই, এই যে ভেদ তুলে দিলাম। ভেদ তুলে দিলে সমান সমান একটা ধ্রুবক নিয়ে ধ্রুবক চলে আসবে। আর এখানে কে এর পরিচয় দেবো, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তো এবার আমরা লক্ষ্য করব x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই, আচ্ছা বাই করে নিলাম, এদিকে কে থেকে গেল। এখন যোগভাগ প্রক্রিয়া লাগাবো আমরা। দেখো যোগভাগ প্রক্রিয়াটা কি,
এই দেখো এই যে লবের সঙ্গে হর যোগ বাই লব থেকে হর বিয়োগ, এই যেটা আমরা কাজ করছি এটাকে যোগভাগ প্রক্রিয়া বলা হয়। যেভাবে আমরা করবো বাদিকে একইভাবে ডান দিকে করতে হবে। কে আছে তো কে নিচে 1 ধরে নাও, কিছু না ধরে 1 ধরতে হয়। তো এখানে দেখো এই যে লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, এটা লব এটা হর। এই যে দেখো এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে দেখো আমাদের এক্স এক্স কাটবে, তাহলে এখানে এক্স আর এক্সে এটা 2x পাবো, আর এখানে ওয়াই এটা মাইনাস মাইনাসে প্লাস ওয়াই যাবে এটা, তাহলে এখানে 2y পেয়ে যাবো। 2 কেটে দাও। আচ্ছা এখানে এই যে বড় ধ্রুবকটাকে না একটা ছোট ধ্রুবক n ধরে নিলাম। এবার আমরা কী করবো, এখানে বর্জন করে দেবো, x সমান সমান এটা y n, ঠিক তো? এভাবে হয়ে যাবে আমাদের। আচ্ছা x সমান সমান আগে nটা করি তারপর y। এবার দেখো এই যে সমান সমান আর ধ্রুবক উঠিয়ে আমরা কি ভেদ নিয়ে আসতে পারবো, তাহলে x ভেরিয়েস y, দেখো এটা প্রমাণ করতে বলেছিল, তো আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে পাশে লিখে দেবো প্রুফড, প্রমাণিত। পরের প্রশ্নে আবার চলে যাবো। দেখো 5 নম্বরের প্রশ্নটা। আচ্ছা এই যে প্রশ্নটা তোমাদের আমি বলবো, এটা আমি তোমাদের আগের ক্লাসে অঙ্কটা আমাদের হয়ে গেছে। এটাতে আমাদের 14 নম্বর স্কুল, 14 নম্বর মডেল সেট, যে 13 নম্বর যে তোমাদের মডেল সেটটা দেওয়া আছে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই যে মডেল সেট, আচ্ছা এখানে মডেল, ঠিক আছে, এই যে এম দিয়ে আমি মডেল বলে দিলাম, মডেল সেট এম, তাহলে এম 13, সেখানে দেখবা 4-এর 5 নম্বর যে অঙ্কটা আছে, এই যে মডেল সেট 13 নম্বর মডেল সেটে 4-এর যে 5-এর অঙ্কটা আছে, একই অঙ্ক। তোমরা আগের ক্লাসে গিয়ে তোমরা দেখে নাও, যারা দেখেছো তো ভালো, আবার যদি বুঝতে চাও তাহলে সেই আগের ক্লাসটা দেখে নিবা তোমরা অঙ্কটা। চলো আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে। দেখো এখানে 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান সমান এডি এবং কোণ এবিডি 39 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মানটা বের করতে বলেছে। তো চলো আমরা আগে ছবি আঁকি। আমাদের এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলেছে, আমরা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করব। আগে আমরা একটা বৃত্ত তৈরি করে নিই, আমরা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করব। দেখুন বৃত্তস্থ চতুর্ভুজের নাম আমরা দিই এ বি সি ডি। এখন দেখো তো আমাদের যেটা বলেছে এখানে, এখানে এ বি সমান সমান এডি, এ বি আর এডি এই দুটো বাহু কিন্তু সমান আছে, এই দুটো বাহু। আর কোণ এ বিডি, দেখো এ বিডি, তাহলে বিডি যোগ করতে হচ্ছে। দেখো প্রশ্নে যেভাবে বলা হবে সেভাবে কিন্তু ছবিটা তৈরি হয়ে যাবে। এ বিডি কোণ পাওয়ার জন্য আমাদের বিডি যোগ করতে হবে, তাহলে এ বিডি মানে এই কোণটা দেওয়া আছে 39 ডিগ্রি। তাহলে আমাদের এই যে বিসিডি এর মান দরকার। বিসিডি বলতে দেখো তো বিসিডি এই কোণের মানটা বের করতে বলেছে। দেখো আমরা সহজে এই কোণের মানটা বের করে নিতে পারবো। দেখো লক্ষ্য করো আমাদের এই দুটো বাহু সমান, তো তার কোনো ত্রিভুজে দুটি বাহু সমান হলে তাদের যে বিপরীত কোণ দুটো আছে, তাহলে এই কোণটা সমান হবে, মানে এটা 39 ডিগ্রি হলে পরে এই কোণটা হবে 39 ডিগ্রি। এখন কোনো ত্রিভুজে দুটি কোণ জানা হয়ে গেছে, তাহলে 3 নম্বর কোণটা পেয়ে যাবো এই কোণটা। দেখো এই কোণটা আমরা কিন্তু পেয়ে যাব, কোণ এ। এই কোণটা পাবো কী করে, 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দেবো, এই যে, তাহলে এই দুটো কোণের যোগফল 39 ডিগ্রি যোগ 39 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা 39 ডিগ্রি আর 39 ডিগ্রি এদের যোগ করবা, এদের যোগফলে পেয়ে যাবে 78 ডিগ্রি, এই 78 ডিগ্রি। আর 180 ডিগ্রি থেকে 78 ডিগ্রি বিয়োগ করলে তোমরা পেয়ে যাবা 102 ডিগ্রি। দেখো তাহলে এই যে এই কোণটা আমরা পেয়ে গেলাম, এই কোণটা 102 ডিগ্রি পেয়ে গেলাম। এখন এই কোণটা পেয়ে গেলে আমরা এই কোণটা বিসিডি কোণটা পেয়ে যাব। তো কী করে পাবো, দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে এই দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি, একজন জানা আছে, তাহলে 180 ডিগ্রি থেকে 102 ডিগ্রি বিয়োগ করলে এই কোণটা পেয়ে যাব। তাহলে দেখো তো আমরা অ্যান্সারটা পেয়ে যাব বিসিডি 180 ডিগ্রি থেকে আমরা এটা ঠিক করে লিখি 102 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে 102 ডিগ্রি যদি বিয়োগ করো তোমরা কত পাবো, ওই 78 ডিগ্রি পাবো। তাহলে এই যে আমাদের 78 ডিগ্রি অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই কোণটা আমরা পেয়ে গেলাম 78 ডিগ্রি। এবার আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্নে। দেখো পাশের চিত্র আমাদের দেওয়া আছে, এই চিত্রে কোণ এসিডি সমান সমান কোণ বিএডি। আচ্ছা আমরা ছবিটা আগে ভালো করে তৈরি করব, ছবিটা তৈরি করে তারপরে তোমাদের আমি প্রশ্নটা ভালো করে বোঝাচ্ছি।
আমাদের এখানে যে দেওয়া আছে দেখো ছবিটা, দেখো এভাবে আছে। এভাবে পড়ে আছে আবার, নাম দিয়ে দেবো, এটা এ, এটা বি, এখানে সি, এটা ডি, এভাবে ছবিটা কিন্তু দেওয়া আছে। ছবিটা তৈরি করলাম। এখানে যে বলেছে কোণ এসিবি, কোণ এসিবি মানে এই কোণটা, আর এর সঙ্গে সমান বলেছে কোণ বিএডি, তো বিএডি মানে এই কোণটা, এই দুটো কোণ সমান বলেছে। আর এডি লম্ব বিসি, মানে এডিটা বিসির উপর লম্ব আছে এটা। আর এসি বাহু মান দেওয়া আছে, এবি দেওয়া আছে, বিসিও দেওয়া আছে। তাহলে এডি মানে এডির বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো তো কী করে পাবো। তো আমরা প্রথমে কি করব, আমরা এই যে দুটো ত্রিভুজ আছে না, এই যে দেখো ত্রিভুজ এবিডি, আমাদের এ আছে, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাবো। সদৃশ্য দেখানোর জন্য দুটো শর্ত সমান দেখাতে হবে। দেখো আমাদের যেহেতু আমাদের এডি লম্ব বিসি আছে, তাহলে এই কোণগুলো আমাদের কী হবে, 90 ডিগ্রি করে হবে। তাহলে আমরা সমান বলতে পারবো এই যে এডিবি কোণটা, এডিবি সমান সমান হয়ে যাবে এই কোণটা এডিসি, এই দুটো কোণই হবে আমাদের 90 ডিগ্রি। আর 2 নম্বর, তবে 2 নম্বর শর্ত, এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণের সমান বলে দিয়েছে। তাহলে এখানে আমরা সমান দেখাতে পারবো এই কোণটা, এটা প্রশ্নই বলে দিয়েছে যে এসিবি সমান সমান বিএডি, এই যে প্রশ্ন অনুসারে কিন্তু এটা সমান। দেখো দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখে দিয়েছি। তাহলে এই যে দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিডি, এটা সদৃশ্য বলতে পারবো। এই যে সদৃশের চিহ্ন এইভাবে দিয়ে দেবো, ত্রিভুজ এডিসি। দেখো এই দুটো ত্রিভুজ সদৃশ্য। এখন সদৃশ্য ত্রিভুজের দেখো অনুরূপ বাহুগুলির অনুপাত কী হয়, সমান হয়। এখন অনুরূপ বাহুগুলি দেখো আমাদের এখানে, দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান আছে না, ত্রিভুজটাকে একটু দেখো, এই ত্রিভুজটাকে একটু যেহেতু সাজিয়ে লেখা হয়, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। আমি দেখো এই ত্রিভুজটা আমি এভাবে রেখে দিলাম, দেখো এই ত্রিভুজটা। আচ্ছা এই ত্রিভুজটা কীভাবে লিখবো বলো তো, এটাকে আমি এভাবে দিচ্ছি। দেখো বাহুগুলো একটু চেঞ্জ করে নেব, তোমাদের একটু দেখাচ্ছি বোঝানোর জন্য, এটা কিন্তু এভাবে বুঝতে হবে। তা আমরা এখানে নাম দিয়ে দেবো, এই দেখো এই যে এডি বাহুটাকে না এইদিকে নিয়ে চলে আসলাম, এই যে এই বিন্দুটা এখানে নিয়ে চলে আসলাম, ঘুরিয়ে নিয়েছি ত্রিভুজটাকে। আর এটা আমাদের কী হবে, এটা ডি নাম দিয়ে দেবো, আর এটা আমরা বি নাম দিয়ে দেবো। এই যে এভাবে ঘুরিয়ে নিলাম, এভাবে ঘুরিয়ে নিয়েছি ত্রিভুজটা। আর এটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, এটা কিন্তু চেঞ্জ করলাম না। এ ডি সি, আচ্ছা দেখো আমাদের যে কোণ বলেছিল না, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান। দেখো যেভাবে আমাদের প্রশ্নে বলেছি সেই অনুযায়ী আমরা ত্রিভুজ করলাম। এটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি। দেখো তাহলে আমাদের এই দুটো ত্রিভুজ দেখো, এখন তো দেখেই বলতে পারছি এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে এই দুটো ত্রিভুজ তো সদৃশ্য একদম। এইভাবে দুটো ত্রিভুজ আছে, এই ত্রিভুজ দুটো এভাবে সাজানো ছিল এখান থেকে আমরা এভাবে করে নিয়েছি। মানে তোমাদের যে দেখাবো সূত্রটা, সেটা দেখানোর জন্য। এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাদের যে অনুরূপ বাহুগুলো হয়, তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কী হবে, সমান হবে। মানে দেখো আমরা অতএব দিয়ে লিখতে পারবো এবি বাই এসি, এই যে দেখো এই যে এবি, এই যে এবি অতিভুজ, আর এই যে অতিভুজ আছে, এই যে এবি বাই এসি, অতিভুজ বাই অতিভুজ করতে পারবো সমান সমান। এবার বিডি বাই এডি, দেখো বিডি, এই যে আমাদের বিডি বাই এডি, মানে এই যে লম্ব লম্ব ধরে নাও, তাহলে এখানে করবো আমরা বিডি বাই এডি। মানে এখান থেকে করলে পরে না তোমরা বুঝতে পারতে না, তার জন্য আমরা দেখো এই দুটো ত্রিভুজকে আমরা এই আকারে তৈরি করে নিয়েছি। এখন আমরা দেখো ত্রিভুজটাকে যে ঘোরালাম, এই যে কোণগুলো আমাদের ঠিক একই রকম দেখাবে বলে আমরা ঠিকভাবে ঘুরিয়ে নিয়েছি এই ত্রিভুজটাকে। ওকে, এটা করলাম, এই যে বিডি বাই এডি করে দিলাম। আর আমরা করতে পারবো এডি বাই সিডি, এই যে দেখো এই যে আমাদের এডি আছে, এডি বাই সিডি, এই দুটো বাহু সমান সমান এডি বাই সিডি। এই যে এই দুটো ত্রিভুজে অনুরূপ বাহুগুলি কী হবে, অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে, যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ্য আছে। দেখা যায় এই আমাদের যে শর্তটা, এটা মনে রাখবা, দুটো ত্রিভুজ সদৃশ্য হলে এটা কিন্তু হয়। এবার আমরা কী করবো, এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দেবো। চলো মান দেখো তো আমাদের এখানে এই প্রশ্নে দেখি করে আমাদের প্রশ্নটা, এই যে প্রশ্নটা 7 নম্বর প্রশ্ন। চলো প্রশ্নটা আমাদের দরকার আছে, এই যে দেখো চলো মানগুলো আমরা দেখব। এখানে দেখো এ বির মান দেওয়া আছে 20, তাহলে আমরা এ বির জায়গায় 20 বসিয়ে দেবো। আর এসির মান দেওয়া আছে 15 বসিয়ে দেবো আমরা। তারপরে আমাদের আছে এখানে বিডি বাই এডি,
দেখো বিডি, এখানে কিন্তু বিডির মান কিন্তু দেওয়া নাই, তাহলে বিডি মান দেওয়া নাই। আর এডির মান তো আমাদের বের করতে বলেছে, এডি থাক এখানে। তারপরে এখানে এডির মান বের হবে। আর সিডির মান কিন্তু আমাদের এখানে দেওয়া নাই, তাহলে সিডি থাক, সিডি আমরা রেখে দিলাম সিডি। আচ্ছা, এখানে আমরা কি করব, এই যে এডিটা বাহুটা আছে না, এডিকে আমরা এক্স ধরে নিলাম, এই যে এডিটা, তা আমরা লিখি ধরি এডিকে আমরা এক্স ধরে নিই। তাহলে এক্স ধরে দেখো আমরা কি করব, এখন আমরা করছি কি, এখন এই যে এদেরকে আমরা সমান লিখে দেবো, একবার এদেরকে সমান করব, একবার এটার সঙ্গে এটা সমান করব। তার আগে মানগুলো আগে বসিয়ে দিই, এখানে একটু কাটাকাটি করে নিত। আচ্ছা, এখানে 5 3 15, 5 4 20, তো এটা আমাদের কত 4/3। আর বিডি, আচ্ছা এডির মানটা আমরা কত ধরেছি, এডি এক্স ধরেছি, এই যে এক্স বসিয়ে দিলাম। আর এখানে আবার এক্স, আর এটা হচ্ছে আমাদের সিডি, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আমরা করতে চাইছি, এই যে এটার সঙ্গে এটা সমান করব, মানে বিডির মান এখান থেকে আমরা পেয়ে যাব। চলো, তো আমরা করব অতএব, এই যে দেখো, এই যে বিডি বাই এক্স সমান 4/3, এটা করলাম। একবার এটার সঙ্গে এটা সমান করব, মানে এক্স বাই সিডি সমান 4/3, এটা করতে পারবো যেহেতু সমান আছে। তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করব, বিডির মানটা বের করে নিই। তাহলে বিডির মানটা যদি বের করো, তাহলে এক্সটা গুণ করে নিই বা বর্গগুণন, 4x/3 হয়ে যাবে। আর এখান থেকে আমরা সিডির মানটা বের করে নিই। তারপর সিডির মানটা এক কাজ করো, আগে এদেরকে উল্টে নাও, সিডি বাই এক্স করে নাও, তো এটা হবে আমাদের 3/4 হয়ে যাবে। তাহলে এখন যদি সিডির মানটা বের করতে চাও, তাহলে এক্সটা গুণ হয়ে যাবে এর সঙ্গে, 3x/4 হয়ে যাবে। তারপর বিডি আর সিডি আমরা বের করলাম। এবার করব কি, আমরা বিডি প্লাস সিডি করব। ওকে, চলো আমরা কি করছি, এই যে বিডি প্লাস সিডি আমরা করছি, তো এই দুটোকে যোগ করতে হবে, 4x3 প্লাস 3x/4। এখন দেখো ছবিতে দেখো, এই যে প্রথম যে ছবিটা ছিল আমাদের, এই যে বিডি আর সিডি যোগ করে আমরা কি পাবো, বিসি পাবো না, বিডি যোগ সিডি। তার চিত্র থেকে আমরা পেয়ে যাব এই দুটো যোগফল আমরা বিসি পেয়ে যাব। তাহলে এদের যোগফলটা আমরা দেখো বিসি লিখে দেবো, এই যে বিসি। আর এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, এখানে 12 লসাগু হবে। এই যে দেখো 3 4 12 4, 4 4 16x প্লাস 4 3 12 3, 3 3 9, 9x। এবার আমাদের দেখো এই যে বিসির মান আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে, বিসির মান কিন্তু আমাদের এখানে এই যে প্রশ্নের কথা বলেছে, দেখো 25 সেমি বলে দিয়েছে। তাহলে আমরা কী করবো, বিসির জায়গায় আমরা লিখে দেবো 25, এই যে 25। আর এদিকে এই যে 16x আর 9x যোগ করে এখানে আমরা 25 পেয়ে যাবো, 25x। আর নিচে 12, 25 25 কেটে দিলাম। তাহলে এখানে তো 1 আছে, কিছু নাই। এবার আমরা বর্গমূল করে নেব, দেখো এক্স এখানে কিছু নাই, তো এই যে এক্স চলে আসবে এখানে, আর 12 কে 12। এই যে দেখো এক্সটাই আমাদের কী ধরেছিলাম, এক্সটাকে আমরা এডি ধরেছিলাম, এই যে আমরা এক্সের জায়গায় আমরা এই যে এডি লিখে দিলাম। আর এখানে আমাদের 12, তাহলে এইডির মান যে বের করতে বলেছিল, তাহলে এইডি দেখো আমরা পেয়ে গেলাম 12 সেমি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। একদম খুব ভালো প্রশ্ন ছিল, দেখো প্রশ্নটা একদম ভালো করে বুঝো। একবার যদি না বুঝতে পারো, তোমরা এই তোমার অঙ্কটা বারে বারে তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে। আমি একদম পুরো ডিটেলসে তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। ওকে, তাহলে এই ছিল আমাদের 7 নম্বর অঙ্কটা। এবার আমরা চলে যাবো 8 নম্বর অঙ্কে। দেখো 8 অঙ্কটা কী বলেছি, আমাদের এই যে এর মান আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের দেখো এই যে সাইন থিতা মাইনাস, দেখো সাইন থিতা মাইনাস 15 ডিগ্রি এর মানটা আমাদের বের করতে বলেছে। তা দেখো এই যে cos 60 ডিগ্রি আছে না, এর মান তো আমরা জানি, এখানে আমরা বসাবো। তাহলে আমাদের দেখো করতে হবে কি, এই যে ট্যান থিতা আছে, ট্যান থিতা আমরা বসিয়ে দিলাম ইন্টু, আর cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান কত সেটা আমাদের জানতে হবে, এটা হবে 1/2। সাইন 3 ডিগ্রির মানটাই হয় cos 60 ডিগ্রি, সাইন 3 ডিগ্রি হয় 1/2, cos 60 ডিগ্রি হবে 1/2। আর এদিকে তো √3/2 আছে, এই 2 কেটে দিলাম। তাহলে আমাদের দেখো ট্যান থিতা সমান √3 রয়ে গেল। এখন আমরা করব কি, এই যে √3 আছে না, তো √3 ট্যান কত ডিগ্রির মান সেটা আমরা বসাবো এখানে। তো আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান হয় √3, ঠিক আছে। তাহলে দেখো ওই দিকে ট্যান ভ্যানিশ করলে থিতার মানটা আমরা পেয়ে যাবো 60 ডিগ্রি। এই যে থিতার মান কিন্তু আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এখানে আমরা দেখো বসিয়ে দেবো সাইন থিতা, থিতার জায়গায় বসাবো 60 ডিগ্রি, আর এদিকে 15 ডিগ্রি। তাহলে সাইনটা বিয়োগ করে পেয়ে যাবো 45 ডিগ্রি।
আর সাইন, সরি এটা 45 হবে না, হ্যাঁ এটা আমাদের 45 ডিগ্রি হবে। তো এবার সাইন যে 45 ডিগ্রি তার মান আমরা জানি, সাইন 45 ডিগ্রির মানটা হবে 1/√2। এই যে দেখো, তাহলে এটাই আমাদের অ্যান্সার, এই যে 1/√2। এই যে মানটা বের করতে বলেছিল, কত পেলাম? 1/√2 পেয়ে গেলাম। এবার চলে যাবো আমরা 9 নম্বর প্রশ্নে। আজকের যে মডেল সেটটা আছে, অঙ্কগুলো খুবই ভালো ভালো অঙ্কগুলো ছিল, একদম তোমরা মনোযোগ সহকারে দেখো ক্লাসগুলো। এবং ক্লাসগুলো ভালো লাগলে তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। আচ্ছা, তো দেখো এবার আমরা 9 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। এখানে যে আমাদের দেখো 9 নম্বর প্রশ্নটা বলেছে, প্রশ্নটা আমাদের আছে এখানে, একটি বিমান, তো একটি বিমান ভূমিতলের সঙ্গে 30 ডিগ্রি কোণে যাত্রা করে 1000 মিটার যাওয়ার পর সেটির ভূমিতল থেকে উচ্চতা কতটা সেটা নির্ণয় করতে বলেছে। দেখো তো এটা কীভাবে হবে, দেখো এইভাবে হবে। তোমাদের যদি বলি সূত্রটা আছে, তা আমরা তৈরি করি। দেখো এখানে দেখো আমাদের এই যে আমাদের দেখো ছবিটা একদম ঠিক সাধারণভাবে একটা সমকোণী ত্রিভুজ দাঁড়াবে। এই যে দেখো, মানে এই যে বিমানটা এখান থেকে শুরু করেছে যাত্রা, এভাবে উঠছে বিমানটা এই দিক দিয়ে। তাহলে কতটা গেছে এখান থেকে এই জায়গায় গেছে, ধরো এই যে আমাদের এটা এ বি, আর এটা আমাদের এ বি, এটা সি। এই যে আমাদের সি বিন্দু থেকে এ বিন্দুতে গেছে যেটা 1000 মিটার, এটা হচ্ছে আমাদের 1000 মিটার। আর এই যে মাটি থেকে ভূমি থেকে যে উচ্চতা আছে বিমানটা এই বিন্দুতে, যে এ বি, এই ভূমিতল থেকে উচ্চতা কত, মানে এ বির মানটা কিন্তু বের করতে বলেছে। আর বিমানটা এই যে দেখো ভূমিতলের সঙ্গে এই যে ভূমিতলের সঙ্গে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছিল, এই যে দেখো 30 ডিগ্রি কোণে, এই 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছে। তাহলে এই যে আমাদের কোণটা 30 ডিগ্রি পেয়ে গেছি, এই যে এসির মানটা পেয়ে গেছি 1000 মিটার, 2 মিটার। তাহলে আমাদের এ বির মানটা বের করতে হবে। এই যে আমাদের যে উচ্চতার দূরত্বের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে অঙ্কটা দিয়েছে। তাহলে আমরা কি করব, দেখো এখানে যেটা সমকোণী ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা লম্ব, হ্যাঁ, আর এটা অতিভুজ। তাহলে আমরা লম্ব বাই অতিভুজ দেখাবো। তো লম্ব বাই অতিভুজ, এই যে দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি। লম্ব বাই অতিভুজ এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, যে কোণ সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বা ওটা ভূমি হয়, মনে রাখবা। এই কোণের সাপেক্ষে বললে তখন কিন্তু আমাদের ভূমিটা এটা হয়ে যেত, আর এই কোণের সাপেক্ষে ভূমি এটা, লম্ব এটা। লম্ব বাই ভূমি হবে সাইন 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। এটা এই জিনিসটা কিন্তু জানতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। এই যে লম্ব আর অতিভুজের এই দুটো অনুপাতকে বলা হয় সাইন। চলো আমরা এ বির মান বের হবে, আর এসি যেটা আমাদের 1000 মিটার আছে, আর সাইন 3ডির মান 1/2, এটা কাটাকাটি করে না, এটা 500 মিটার। তো দেখো আমরা এ বির মানটা আমরা কত পেয়ে যাব, এ বি সমান হয়ে যাবে আমাদের 500 মিটার। এই যে তাহলে ভূমি থেকে জাহাজটি যে বলেছিল ভূমিতল থেকে কত উচ্চতায় জাহাজটি ছিল বিমানটি, সেটা ছিল আমাদের 500 মিটার। অ্যান্সারটা হবে আমাদের 500 মিটার। আচ্ছা, এরপরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা আরও খুবই ভালো, একদম খুবই ভালো অঙ্ক, ভালো করে তোমাদের বুঝতে হবে। চলো 10 নম্বর প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে যে আমাদের 10-এর প্রশ্নটা বলেছে, দেখো একটি গোলক তার এই যে 1/2 অংশ গোলক এবং তার 1/4 অংশ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। একদম খুবই ভালো প্রশ্ন। দেখো এই প্রশ্নটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো প্রথমে আমাদের একটি গোলক যেটা আছে, এই যে আমাদের একটি গোলক, তো একটি গোলকের ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তা সেই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলকে আমরা এস নিয়ে নিলাম। এই যে গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফলকে আমরা এস নিলাম, তার সূত্র হচ্ছে আমাদের 4 পাই আর স্কোয়ার। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কোয়ার, তাই না, এটা এস। এবার সেই গোলকের হাফ অংশ, ঠিক আছে, মানে এই যে দেখো 1/2 অংশ, এই যে এত অংশ গোলকের, এত অংশ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল।
এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। এই যে হাফ অংশ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের কত হবে। দেখো আমাদের এই যে হাফ অংশ বলতে দেখো তো অর্ধেক যে গোলকটা আছে, অর্ধেক গোলক মানে অর্ধ গোলক আমাদের তৈরি করতে হবে। অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা সূত্রটা, সেই সূত্রটা আমাদের এখানে কিন্তু জানতে হবে। এই দেখো এই যে আমাদের অর্ধগোলক, তার ব্যাসার্ধ কিন্তু আরই আছে। এখানে অর্ধগোলকে দুটি তল, একটা বক্রতল আছে আর একটা সমতল আছে। তাহলে দেখো এই যে বক্রতলটা আছে না, এই বক্রতলের ক্ষেত্রফল হবে এই যে সম্পূর্ণ গোলকের অর্ধেকটা, এই যে অর্ধেকটা, অর্ধেক বলতে এই যে 2πr², এটা হচ্ছে এই যে বক্রতলটা, অর্ধগোলকের বক্রতলটা ক্ষেত্রফল এই তলটা। আর এই যে দেখো এখানে যে কাটা হয়েছে এটা একটা বৃত্তাকার তল পাবা, তাহলে এই বৃত্তের তলের ক্ষেত্রফল, বৃত্তের তলের ক্ষেত্রফল ভূমি ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর হলে পরে বৃত্তের তলের ক্ষেত্রফল হবে πr²। তাহলে এই বক্রতলটা আর এই তলটা নিয়ে আমাদের কিন্তু অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তার হাফ অংশ গোলক বলতে অর্ধগোলক, হাফ অংশ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এই যে 2πr², 2πr² প্লাস πr², এই দুজন যোগ হয়ে হবে কত হবে আমাদের 3πr², 3πr²। এটাকে আমরা S1 করে দিলাম। প্রথমটা আমরা S নিলাম, এটা S1। তারপরে এবার আমরা দেখো 1/4 অংশ গোলক এর সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করবো। এটা তো আরও ভালো, এই জিনিসটা আরও ভালো করে বুঝতে হবে। দেখো এবার লিখবো 1/4 অংশ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার দেখো 1/4 অংশ গোলক বলতে তখন গোলকটাকে এইভাবে কাটবে আর এইভাবে কাটবে, এই যে দুদিকে কাটবে। মানে দেখো তো কীভাবে হবে, মানে একে এই গোলকটাকে অর্ধগোলকটাকে আর এইভাবে কেটে দিলাম এই অংশে। তাহলে আমাদের কীভাবে হবে তৈরি, দেখো আমাদের এখানে তৈরি হবে এই যে এইভাবে যে কাটা হয়, এই ভাগটা এইদিকে একটা পাবা, এই যে এইদিকে একটা পাবা। তাহলে উপরে ভাগটা দেখো একটা অর্ধগোলক, এই যে অর্ধবৃত্ত, এই জায়গাটা অর্ধবৃত্ত হবে। আর এই সাইডটা তাই না, এই যে নিচের সাইডটা এদিকে যে কাটা হবে না, তার নিচের সাইডটাতে আমাদের একটা অর্ধগোলক তৈরি হবে। ঠিক আছে, মানে এইদিকে যে আমাদের তৈরি হয়েছিল না আমাদের গোলকটা, এইদিকে যে আমাদের ছিল অর্ধগোলকটা, এই অংশটার একটা কিন্তু আমাদের কি হবে, এই জায়গাতে আমাদের একটা কি অর্ধবৃত্ত তৈরি হবে। এখানে আমাদের একটা অর্ধবৃত্ত তৈরি হবে। তাহলে এখানে আমাদের দেখো কিভাবে হবে, এই যে আমাদের সম্পূর্ণ গোলকের যে এই যে যেটা তলটা ছিল সমগ্র তলের ক্ষেত্রফলটা, এই যে সমগ্র তলের যে ক্ষেত্রফলটা ছিল 4πr², তাকে আমাদের কত দিয়ে এই যে 4 দিয়ে ভাগ করতে হবে। মানে এই যে 4 ভাগের 1 ভাগ এই তলটা, এই তলের ক্ষেত্রফল হচ্ছে এটা, প্লাস তার সঙ্গে দেখো এই উপরের তলটা, এই তলটা একটা আমরা এই তলটা অর্ধবৃত্ত পাবো। মানে এই যে πr² হচ্ছে সম্পূর্ণ বৃত্ত, তার অর্ধেকটা এই যে দেখো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বৃত্ত ছিল πr², তার এই অংশটা অর্ধেকটা এই যে দেখো। এবার এই সাইডে যে কাটবে না, এখানে যে কাটাবে, এখানে একটা কিন্তু অর্ধবৃত্ত পাবা, এখানে দেখানো যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু এখানে একটা অর্ধবৃত্ত তৈরি হবে আমাদের এই সাইডেতে। মনে করো এই জায়গাটাতে একটা অর্ধবৃত্ত পাবা, তো এখানে কিন্তু একটা অর্ধবৃত্ত আছে πr², তার অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাই যে দেখো এইভাবে কিন্তু পাবো এই যে 1/4 অংশ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফলের এই যে 4 ভাগের 1 ভাগ 4 দিয়ে ভাগ করে দাও, মানে এই অংশটা আর এই যে অর্ধগোলক, এই অর্ধবৃত্তটা এইটুকুটা, আর এই দিক যে কাটা হবে এখানে আবার এই অংশটাতে দেখো এখানে একটা পাবো আমরা কি অর্ধবৃত্ত পাবো, অর্ধবৃত্তের ক্ষেত্রফল এই যে দেখো, মানে এই অংশটা হচ্ছে এটা আর এই অংশটা হচ্ছে এই জায়গাটাতে আমাদের অর্ধবৃত্ত তৈরি হবে। আর এই নিয়ে আমাদের দেখো 1/4 অংশ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল একদম ভালো করে জানতে হবে এটা। আচ্ছা, এখানে আমরা কি করব, এখানে একটু সরল করে নিই আমরা। এখানে দেখো এটা তো এটা কেটে যাবে, আর এটা πr², এখানে অর্ধেক মিলে এরা হবে πr² হয়ে যাবে আমাদের, তাই না, এই যে হাফ মিলে গোটা 1, আর এটা হয়ে যাবে আমাদের 2πr²। এই যে দেখো এটা আমরা S2 ধরে নিলাম। এখন আমাদের যেটা বের করতে বলেছি S1 S2 এদের অনুপাত বের করতে বলেছি। গোলক, হাফ অংশ গোলক এবং 1/4 অংশ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছি। এর হচ্ছে আমাদের 4πr² S1, এই যে S1 বের করলাম আমরা 3πr², তাহলে S1 হচ্ছে 3πr², আর S2 যেটা পেলাম 2πr²।
এই যে আর স্কোয়ার। চলো এটা সলভ করে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। দেখো পায়ার স্কোয়ার কেটে দাও, 4:3:2। এই দেখো 4:3:2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, খুবই একদম ভালো প্রশ্ন ছিল, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে তোমাদের বুঝতে হবে জায়গাগুলো। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাবো, এই যে আমাদের কত নম্বর, 11 নম্বর প্রশ্নে চলে যাবো। দেখো এখন 11 নম্বর প্রশ্নটা বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা 3 গুণ করলে, মানে আগে যদি ব্যাসার্ধ আর হয়, দেখো আগে শঙ্কুর ব্যাসার্ধ আমরা আর ধরে নেব আর উচ্চতা এই ধরে নেব, তাহলে দেখো আয়তনটা কি পরিবর্তন হবে, মানে ব্যাসার্ধ আর উচ্চতাকে 3 গুণ করলে কত আয়তন পরিবর্তন হবে। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা এই ধরে এখন কত আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র, ঠিক আছে? আর এখন ব্যাসার্ধকে 3 গুণ করবে, দেখো ব্যাসার্ধ উচ্চতা দুজনকে 3 গুণ করবে, মানে ব্যাসার্ধ হয়ে যাবে 3r, এটা ব্যাসার্ধ, আর উচ্চতা হয়ে যাবে 3h, এভাবে উচ্চতা হয়ে যাবে আমাদের। তাহলে এই অনুযায়ী শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর আর হচ্ছে আমাদের 3r আর স্কোয়ার, আর এইচ হচ্ছে আমাদের 3h। দেখো তো এখন কত হয়ে যাবে আমাদের আয়তনটা, এটা আমাদের পাই আছে। আচ্ছা 1/3 পাই, এটা আমাদের দেখো এটা 3 স্কোয়ার 9 হয়ে যাবে আর স্কোয়ার, আর এটা 3h, তাহলে 3 পাই ইন্টু 9 আর স্কোয়ার ছিল আর ইন্টু 3h আছে। হ্যাঁ, 3 কিন্তু কাটছি না আমরা। ওকে, তা দেখো তো আমরা কী করবো, 9 3 27 গুণ করে নিই, তাহলে এদিকে 27 ইন্টু 1/3, মানে আগের ফিগারে আমরা রাখতে চাইছি আয়তনটাকে, 1/3 পাই আর আর স্কোয়ার এইচ। দেখো তাহলে এই যে বলেছিল এইভাবে যদি হয়, ব্যাসার্ধ উচ্চতা 3 গুণ যদি করা হয়, তাহলে শঙ্কুটির আয়তনের কি পরিবর্তন ঘটবে। তাহলে আগের চেয়ে দেখো, আগের চেয়ে শঙ্কুটির আয়তন এই যে 27 গুণ বেড়ে যাবে, আগের চেয়ে 27 গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমাদের যে পরিবর্তন হবে এটা কী হয়ে যাবে আমাদের, এই যে কী পরিবর্তন হবে, এই যে 27 গুণ হয়ে যাবে, 27 গুণ পরিবর্তন হয়ে যাবে আগের চেয়ে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপর চলে যাবে আমার পরের প্রশ্ন। এই যে দেখো আমাদের বলেছি ঊর্ধ্বক্রমে সাজানো, আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মানে ছোটো থেকে বড় তৈরি করা আছে। তাহলে এই যে আমাদের রাশিগুলো আছে, এদের মধ্যমা যদি 17 হয়, তাহলে এক্সের মান বের করতে বলেছি। তাহলে এখন আমাদের কী করতে হবে, এদের মধ্যমা বের করে নিতে হবে। মধ্যমা পাওয়ার নিয়মটা, মধ্যমা পাওয়ার নিয়মটা হচ্ছে, দেখেন তো কটা রাশি আছে, সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। তো 10টা বলতে এইদিকে 4 জন বাদ দিয়ে দাও আর এইদিকে 4 জন বাদ দিয়ে দাও, তাহলে মাঝে যে 2 জন থাকলো, এই দুজনের এদের যে গড় মানটা, এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো এদেরকে যে যোগ করো, এই দেখো 2x + 1 প্লাস এদেরকে যোগ করবো। আচ্ছা বাড়িতে একটু কাজ হচ্ছে, মিস্ত্রির কাজ, পাশের বাড়িতে একটু আওয়াজটা আসছে, ব্যাকগ্রাউন্ড আওয়াজটা পাওয়া যাচ্ছে, আমি খুবই দুঃখিত, তাই না? তো কিছু করার নাই, ক্লাস এটা আমি হঠাৎ আওয়াজটা চলে এসেছে, তোমরা একটু ম্যানেজ করে নাও। তাহলে এই দুজনকে যোগ করবো, 2x + 5, দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। এই যে দেখো এটি হচ্ছে আমাদের এদের মধ্যমা, এই যে রাশিগুলো দেওয়া ছিল এদের মধ্যমা এটা, এই মধ্যমাটা 17 বলেছি। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাবো। তবে এক্সের মানটা আমরা সলভ করবো। তাহলে এখান থেকে দেখো এই যে 2x আর 2x, এটা যাবে 4x, আর 5 আর 1 এটা যাবে 6, আর নিচে 2 থেকে 17। আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের কী হচ্ছে দেখো তো, আমরা যদি 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিয়ে যাবে 2x + 3, নিচে 2, 17, এখানে 2 দিয়ে কেটে দাও। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো এই যে 2x = 17 আর +3টা এদিকে -3 করে দিলাম। 2x = 17 থেকে 3 যদি বিয়োগ করো, তো এটা কত পেয়ে যাবো, এই যে দেখো এটা 14 পেয়ে যাবো। আর 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 × 7 = 14, তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, আমরা এক্সের মানটা দেখো 7 পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। যে বলেছিল এক্সের মান কত, এক্সের মান কত পেলাম, 7 পেলাম। তো দেখো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, দেখো সমানগুলো করে দিয়েছি। আর বড় প্রশ্নগুলো, যে বড় প্রশ্নগুলো আছে তোমাদের, এই যে বড় প্রশ্নগুলো শব্দ বইয়ের অঙ্ক, বই থেকে তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে? আর আমি বইয়ের অঙ্কগুলো তোমাদের ক্লাস দিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে। তোমরা বইয়ের অঙ্কগুলো ফেসবুক থেকে ক্লাসগুলো দেখো। আমার চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে, ক্লাস 10 ম্যাথ বলে, সেখানে ভিজিট করে ক্লাসগুলো দেখবে, তোমরা বড় প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আর যেসব অঙ্কগুলো বইয়ের বাইরে আছে, বই থেকে আনকমন, সেসব অঙ্কগুলো তোমরা কমেন্টে আমাকে জানাবা কোন অঙ্কটা প্রয়োজন পড়বে, তোমরা কমেন্টে জানাবা, সেই মডেল সেট নাম্বারটা দিয়ে
এবং অঙ্কের নাম্বারটা দিয়ে আমাকে কমেন্ট করবা যে এই অঙ্কটা তোমরা পারছো না, বইয়ের বাইরে আছে, ঠিক আছে, বইয়ের বাইরের অঙ্কগুলো যেগুলো বই থেকে মিলবে না, সেই অঙ্কগুলোর ক্লাস আমি নিয়ে আসবো তোমাদের কমেন্টে আসা অঙ্কগুলো, ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নাই। এখন সব তোমাদের কমপ্লিট হয়ে যাবে, যেগুলো তোমরা পারবে না সেগুলো করে দেবো, আর বেশিরভাগ অঙ্কগুলো বই থেকে আছে, আমি তো তোমাদের দিবই। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। পরের ক্লাসটা মডেল সেটটা তোমাদের তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থাকো।